কষ্ট করতে চাই। সবাই ভিএস কোডের নাম শুনছেন? ভিএস কোড এটা একটা টেক্সট এডিটর, সবাই ডাউনলোড দেন। আমার পিসিতে নাই সম্ভবত। গুগলে সার্চ দেন ভিএস কোড লিখে সার্চ দিলে লিঙ্কটা আসবে, লিঙ্কে যান। যার পর দেখেন ডাউনলোড ফর উইন্ডোজ আছে, এখানে ক্লিক করেন, ওয়েট করেন, ডাউনলোড হয়ে যাবে। এই যে তো দেখেন ডাউনলোড করেন সবাই। আচ্ছা, একটা টিপস দিই, সেটা হচ্ছে আপনার হেডিং যে আমরা ইউজ করবো না, আমাদের ওয়েবসাইটে হেডিং আমাদের অবশ্যই ইউজ করতে হবে, তাই না? বড় হেডিং বা ছোট হেডিং। তো হেডিংয়ের ক্ষেত্রে যে H1 হেডিংটা আছে, পেপারে দেখবেন যে বড় হেডিং একটাই থাকে, পেপারের প্রথম পেজে বড় করে থাকে, অথবা সেকেন্ড পেজ একটা বড় থাকে, কিন্তু একটা পেজে বা একটা ওয়েব পেজে H1 একটাই থাকবে, ঠিক আছে? একটার বেশি দিবেন না, দিলে কিছু হবে না। এটা হচ্ছে গুড প্র্যাকটিস। H1 অলওয়েজ একটা পেজে একটাই থাকবে। আর H2 যেটা, এটা আপনি 3টা দিতে পারেন, 3টা 4টা সর্বোচ্চ, 2টা 3টা 4টা দিতে পারেন, ঠিক আছে? H2, হ্যাঁ H2 এটা হচ্ছে একটু ছোট। আর কিছু H3 যেটা খুবই কমন, মানে H3টা হচ্ছে আমরা যে সাধারণ আর্টিকেল লিখলে তার উপরে একটু বড় লেখা যেগুলো লিখে, এগুলো H3 বা H4 হয়, এগুলো আপনি ইচ্ছা মতো দিতে পারেন যত, ঠিক আছে? বাট শুধু মনে রাখবেন H1টা হচ্ছে গুড প্র্যাকটিস, যে একটা পেজে একটাই থাকবে বড়। ডাউনলোড হচ্ছে, ডাউনলোডটা হোক, ততক্ষণ আমরা একটু কথা বলবো। দেখেন এখান থেকে আপনারা যদি স্ট্যান্ডার্ড ফরম্যাটে যান, এখান থেকে আমি কয়েকটা দেখাইছি, তাই না? বি, দেখেন এখানে আরেকটা আছে স্ট্রং, এটাকে আপনাদের বলছিলাম কি? হ্যাঁ, বোল্ড যেটা, স্ট্রং কিন্তু সেটা সেম। তো আপনারা চেষ্টা করুন বোল্ড ইউজ করেন। বোল্ড হচ্ছে একদম লেটেস্ট, ওকে? আর ইটালিক আর ইএমটা সেম, আপনি শুধু মনে করা দিচ্ছে, আর কিছুই নেই। ডাউনলোড হোক। আচ্ছা, যে হয়ে গেছে। এখানে কয়েকটা আছে, এগুলো দেখে নেবেন, ঠিক আছে? যাদের ডাউনলোড হয়ে গেছে তারা এখান থেকে ক্লিক করে ওপেন দিতে পারেন, অথবা ডিরেক্ট এখানে ক্লিক করতে পারেন। ডাউনলোড হয়ে গেলে সবাই ইনস্টল দেন, এখানে ক্লিক করেন, ফলো করেন আমাকে যারা ইনস্টল পারেন না বা আগে দেন নাই কখনো। এই যে এখানে এটা দেওয়া থাকবে, এটা দিলে আপনি নেক্সট দিতে পারবেন না। এখানে অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে ক্লিক করেন, দিয়ে নেক্সট দেন, তারপরে যা আছে তাই, আবার নেক্সট, আবার নেক্সট। এখানে সবগুলো চিহ্ন দিয়ে দেন, টিক দিয়ে দেন, সবগুলো চেক দিয়ে দেন, তারপরে আবার নেক্সট, তারপরে ইনস্টল। ওকে, তো এখানে একটু ওয়েট করতে হবে। হয়েছে আপনার কাজ শেষ? ওকে, সবগুলো চেক দিছিলেন? আমি দিছিলেন? ওকে, ঠিক আছে। কমেন্টস নিয়ে বলছিলাম আমরা, কমেন্টস দেখায় না? আচ্ছা আচ্ছা, কমেন্টস দেখায় না, তা এটা তো অনেক ভুল হয়ে গেছে। আজকে আমরা HTML এর ফর্ম নিয়ে আলোচনা করব। ফর্ম, আমরা ফর্ম লিখি না, আমাদের নাম লিখি, আমাদের মোবাইল নাম্বার লিখি, কিন্তু সাবমিট দেই না। ফেসবুকে লগ ইন করার সময় আমাদের পাসওয়ার্ড, ইউজার নেম লাগে না। এইটা কীভাবে বানায়? গুগল ফর্ম নাকি ওয়েবপেজে কি করে? আমরা নিজেরাই তৈরি করব ফর্ম, ঠিক আছে? গুগল ফর্ম না, গুগল ফর্ম ওইটাও ফর্ম, ওইটাও গুগলে যারা কাজ করে তারা তৈরি করছে। আপনি জিমেইলের কথা বলতেছেন তো? আচ্ছা, তো লাঞ্চ, হ্যাঁ এটা না, মাত্র শুরু হচ্ছে ক্লাস, শুধু এটা ডাউনলোড করতেছি। হ্যাঁ, ও এটা আমি বলছিলাম যে হেডিং 1 যেটা সবচেয়ে বড়, এটা একটা পেজে একটা ইউজ করবেন, ঠিক আছে? না, এটা হচ্ছে মানে এটা গুড প্র্যাকটিস, ঠিক আছে? মানে এটা হচ্ছে রিয়েল লাইফে যে পেপার কম্পোজ যারা করে, রিয়েল লাইফে আর্টিকেল যে লেখা হয়, তারা এটা ফলো করে।
আর H2 মনে করেন 3টা 4টা 3টা সর্বোচ্চ 3টা, আর H3 থেকে আপনি যত খুশি ইউজ করতে পারেন। দেখেন ওপেন করলে এটা আসবে, সেই জিনিসটা অফ করে দিবেন, কারণ প্রত্যেকবার ভিএস কোড অন করলে এটা প্রথমে চলে আসবে, সেটা অফ করে দিলেন। দেখেন এখানে অপশন আছে নিউ ফাইল অথবা ওপেন ফোল্ডার। ওকে, সো আপনাকে আগে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে যেখানে আপনি ওয়েব ডিজাইনটা করবেন। মনে করেন আমার কোনো ফোল্ডার নাই, আমি আপনাদের এখন একটা ম্যাজিক দেখাবো। প্রথমে একটা ফোল্ডার আগে ক্রিয়েট করে নিতে হবে আপনাকে। আমি আবার এটার নাম দিলাম, ঠিক আছে, ওয়েব ডিজাইনে দিলাম। সো দেখেন ভিএস কোড যদি ওপেন না থাকে, আপনি যদি এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করেন, তাহলে আপনার ওই ফোল্ডারটা দেখা দেওয়ার সুযোগ দিবে। এটা কোথায় আছে? ডেস্কটপে এই যে আমার ফোল্ডার, ঠিক আছে। এখান থেকে ওপেন করতে পারেন, কিন্তু সবাই যেটা করে এইভাবে ওপেন করতে পারেন, চাইলে আবার আরেকভাবে ওপেন করতে পারেন। ভিএস কোড কাটে দিয়ে এখানে গিয়ে অপশনে যাবেন, তারপরে দেখেন ওপেন উইথ ভিএস কোড। কিন্তু এই অপশনটা আপনি পাবেন না যদি আপনি ওই যে ইনস্টল দেওয়ার সময় অনেকগুলো চেক দিলাম না, এই চেকগুলো যদি না দেন তাহলে এই অপশনটা আপনি এখানে পাবেন না, ঠিক আছে। যদি না পান সেই ক্ষেত্রেও আপনি ওপেন করতে পারবেন। কিভাবে? ওই যে নোটপ্যাড ওপেন করে দেখাচ্ছিলাম না পাইলে ওপেন উইথ, সেখানে গেলেও পাবেন, ঠিক আছে। সো ওপেন উইথ ভিএস কোড যদি দেখেন ফোল্ডারে কিন্তু আমি কোনো এইচটিএমএল পেয়েছি, শুধু ফোল্ডার। এই দেখেন আসছে, ফোল্ডারের নাম আসছে, কিন্তু ভিতরে কোনো ফাইল নেই। এখন এখানে চিহ্নগুলো, এটা আসলে কোড এডিটর। হ্যাঁ, মানে আপনার ওয়ার্ল্ডের যত প্রোগ্রামাররা আছে তারা এই কোড এডিটর ইউজ করে। এটা না, আরও আছে, আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন কোড এডিটর আছে। এটা হচ্ছে আপনার কোড বোঝার জন্য, সৌন্দর্যের জন্য, সাজানোর জন্য অনেক কিছু আছে, দেখাবো, ঠিক আছে, এখন দেখাবো। আর আমরা নোটপ্যাডে লিখতেছিলাম, এটা অনেকটা কষ্ট হয়ে যায়। যদি আপনার 2000-3000 লাইন থাকে, আপনাকে ট্যাগগুলো লিখতে হয়, লেস দেন গ্রেটার দেন সাইনগুলো আপনাকে লিখতে হয়, আপনার সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে। স্যার এত কষ্ট করতে হবে না। দেখেন এখানে এই যে যদি আপনার ফোল্ডার এখানে যান, এটা মানে হচ্ছে নিউ ফাইল, এটা হচ্ছে নিউ ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে যদি আপনি আরেকটা ফোল্ডার চান তাহলে এখানে ক্লিক করবেন, আর ফাইল চাইলে এটা সামনে কি চাই ফাইল, এইচটিএমএল ফাইল, এটা ক্লিক করেন, দেখেন ফাইল লেখার সুযোগ দিবেন। এটাকে নাম দেন index.html, এইভাবে দেন, দিয়ে ইন্ডেক্স ফাইল হয়ে গেছে। শুধু হয়ে গেছে না, আমাকে এডিট করার সুযোগও তৈরি করে দিচ্ছে, ঠিক আছে। ওকে, তো আমরা যখন ইমেজ নিব, আমরা বলছি না ইমেজ ফোল্ডারে রাখবো, বলছি না ইমেজ নিলে ফোল্ডারে রাখতে হবে, তাহলে এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। ফোল্ডার নিলেন, ডান নিলেন, ইমেজেস। ওকে, সো এটার ভিতরে আমাদের ইমেজগুলো থাকবে। যাই হোক, আমি এখন এইচটিএমএল ফাইলটা যদি আপনি ওপেন করতে চান, যদি তাহলে এখানে ক্লিক করলে এটাই যে ওপেন। এখানে আমরা এডিট কোড লিখতে পারবো, আমরা এতদিন যা লিখছি সেটাই। ওকে, এখন ইন্ডেক্স নিয়ে আলোচনা করছিলাম আপনাদের। ইন্ডেক্স নামটা কেন দিবেন মনে আছে? ইন্ডেক্স নামটা দিবেন, এটা সূচিপত্র বোঝায়, আর সার্ভার বুঝে নিবে যে এটা আপনার হোম পেজ। এটা আপনার সার্ভারে যখন আপনি ওয়েবসাইট রাখবেন, এটা পরবর্তীতে আসবে, ঠিক আছে। যখন আমরা আমাদের ওয়েবসাইটটা অনলাইনে রাখবো, তখন দেখবেন যে এটা আসলে কেন কাজ হবে না। এটা ইমেজ একটা আলাদা ফোল্ডার। আমি ক্রিয়েট করে দেখালাম যে ইমেজ ক্রিয়েট করতে পারবেন, এই যে ডিলিট করে দেন। হ্যাঁ, আর এই যে আমার ওয়েব ডিজাইন ফোল্ডারের ভিতরে দেখেন আমি এখানে ফাইল ক্রিয়েট করছি না, আপনি যদি ফোল্ডারে যান দেখেন ওখানে হয়ে গেছে আসলে ক্রিয়েট, এই দেখেন, দেখছেন? ঠিক আছে, এখন দেখেন, এখন ম্যাজিক দেখেন, Shift+1 টিপ দেন, একটা চিহ্ন আসছে, দেখছেন? কিছুই করবেন না, কেউ কিছু টিপ দিবেন না, এটা আসলে ট্যাব আছে না, ট্যাব একটা বাটন আছে না, ট্যাবে ক্লিক করেন, দেখেন কি হয়। হ্যাঁ, বেসিক যে আমাদের গঠনটা না, এটা অটো চলে আসছে, আপনাকে কিছুই করতে হয় না। এখন আরেকটা জিনিস দেখেন, কালারগুলো চেঞ্জ না, আপনি সহজেই বুঝতে পারতেছেন যে কোনটা অ্যাট্রিবিউট আর কোনটা হচ্ছে ট্যাগ, বুঝতে পারতেছেন না? এই দেখেন, আপনি ইজিলি বুঝতেছেন কোনটা অ্যাট্রিবিউটের কালার চেঞ্জ,
শুধু তাই না, অ্যাট্রিবিউটের নামের কালার চেঞ্জ, ভ্যালুর কালারও চেঞ্জ। এই জন্য আপনি ইজিলি বুঝতে পারতেছেন যে এটা ট্যাগ আর এটা অ্যাট্রিবিউট। আপনি এটাকে বড় ছোট করতে পারবেন যদি কন্ট্রোল প্লাস চিহ্ন অথবা মাইনাস চিহ্ন দেন। প্লাস যদি দেন তাহলে বড় হবে, মাইনাস দিলে ছোট হবে। ওকে, আপনার যে প্রথম গঠনটা এটা তো প্রত্যেক হ্যাঁ দিয়ে দিন। এখন আমরা সরাসরি এই যে বডির ভিতরে চলে যাব, ঠিক আছে? এখন দেখেন আমি একটা ওয়ে দেখাইছি, আরেকটা ওয়ে আছে। আমি দেখাইছি যে এই চিহ্ন দিয়ে, আরেকটা আছে। যদি আপনি HTML লেখেন, শুধু HTML লেখেন, না HTML লিখলে হবে না, HTML লিখে কোলন দিয়ে 5 লেখেন, এটা দেখাচ্ছি। এটা হচ্ছে ওটাই সহজ বেশি, তাই না? হ্যাঁ HTML কোলন 5 দিয়ে বুঝেছি, HTML5 এর যে মেইন যে গঠনটা এটা আমাকে দেয়। এটা লিখে যদি ট্যাব দেন, দেখেন আরেকটা জিনিস আছে, আপনি যে লেখার পরে যদি কোনো কারণে স্পেস দেন বা কোনো কারণে লেখার সময় যদি আপনি ট্যাব না প্রেস করেন তাহলে কাজ করবে না। দেখেন এখন আমি ট্যাব প্রেস করতেছি, কাজ করে। তো যখন লিখবেন তখনই দিতে হবে 5 সেম, এটা দিয়ে ইজি। সো দেখেন এই যে টাইটেল, আমাদের টাইটেলের কথা তো মনে আছে। তো টাইটেলটা আমরা চেঞ্জ করে দিব আমাদের মতো। একটু বড় করবো, আচ্ছা এখন আরো বড়, এত বড় হয়ে গেলে তো এই যে জিনিসটা ছোট বড় করা যায়, এটা অফ করে দিতে পারে। এই যে এখানে ক্লিক করলে আমরা ফাইলগুলো দেখতে পারবো, এখানে ক্লিক করলে চলে যাবে, ঠিক আছে? সো আমরা এখানে এটা নিয়ে আসার পরে দেখেন এখানে একটা জিনিস দেখেন, এখানে একটা খেয়াল করেন, নতুন ট্যাগ মেটা ট্যাগ, তার ভিতরে অ্যাট্রিবিউট আছে 4 সেট। এই 4 সেটের মানে হচ্ছে ক্যারেক্টার সেট। সবাই খেয়াল করেন একটু, দেখেন এখানে নতুন 2টা ট্যাগ আসছে, একটা মেটা ট্যাগ আবার আরেকটা মেটা ট্যাগ। সো এই মেটা ট্যাগের ভিতরে দেখেন একটা ক্যারেক্টার সেট আছে, এটা হচ্ছে UTF-8 একটা ভ্যালু দেওয়া, দেখছেন? এটা বলতেছি এই 4 সেট না, 4 সেটের ফুল মিনিং আসলে ক্যারেক্টার সেট, ঠিক আছে? ক্যারেক্টার, এটা হচ্ছে ক্যারেক্টার, এটা হচ্ছে সেট। সো এই জিনিসটা কি করে, ইন্টারন্যাশনাল ক্যারেক্টার সেট বলে একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে আপনার, আমরা যে কিবোর্ডে আমরা তো ABCD লিখি, 1 2 3 লিখি, কিন্তু আমাদের কিন্তু অনেক চিহ্ন থাকে না? ব্র্যাকেট থাকে, তারপর অনেক ধরনের চিহ্ন আছে। সিম্বলের চিন্তা করলে তো অনেক সিম্বল আছে কিনা? অনেক চিহ্ন কিন্তু আছে, ইমোজি আছে, দেন হচ্ছে আপনার অনেক চিহ্ন আছে, তাই না? আপনাদের ABCDর পাশাপাশি অনেক কিছু আছে। তো আপনার এটা হচ্ছে একটা ক্যারেক্টার সেট, এটার মানে হচ্ছে ক্যারেক্টার সেট UTF-8। এটার মানে হচ্ছে যে আপনি বলতেছেন যে আমার সব ধরনের ক্যারেক্টার সাপোর্ট লাগবে আপনার ওয়েবসাইটে, বুঝতে পারছেন? আপনার ওয়েবসাইটে আপনি ইমোজি ইউজ করেন, আপনি যে কোনো ধরনের চিহ্ন ব্যবহার করেন, এগুলো সাপোর্ট করবে যদি আপনি এটা ইউজ করেন। ক্যারেক্টার সেট UTF-8 মানে আপনার সব ক্যারেক্টার সাপোর্ট করবে, যত ধরনের সিম্বল আছে সব সাপোর্ট করবে। তাই আপনি যখন একটা মেইন গঠন দিবেন, আমি এটা দেখাই নাই তখন, বাট মেইন গঠন যখন দিবেন তখন এটা আপনাকে দিতে হবে, ঠিক আছে? তো এখন এরকম ক্যারেক্টার সেট আরও আছে, কিন্তু এটা হচ্ছে বেস্ট। এটাতে সারা ওয়ার্ল্ডের যত চিহ্ন আছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের চিহ্ন সব কিছু সে সাপোর্ট করে। এটার মিনিংয়ে গেলে আরও অনেক কিছু আছে ভিতরে আসলে। সেটা আবার যে বাইনারি নিয়ে আলোচনা করতে, ASCII কোড নাম শুনছেন না? এগুলা এই ধরনের কোডের সাথে রিলেটেড আর কি। সো এটা আমাদের এত কিছু বোঝার দরকার নেই। হ্যাঁ, UTF-8 এইভাবে লিখছে। UTF লেখাটা কিন্তু বড় হাতের, এটা কোনো ফ্যাক্ট না, ছোট হাতে দিলেও নো প্রবলেম। বাট সৌন্দর্যের জন্য যেরকম যে ডগ টাইপ দেখছেন, বড় হাতের দিচ্ছে, UTF-টাও সবাই বড় হাতের দেয়, জাস্ট সৌন্দর্যের জন্য। না, এগুলো কেস সেন্সিটিভ না, HTML কেস সেন্সিটিভ না, বাট HTML এর সব কিছু আপনি ছোট হাতেরই করবেন। বা কিছু জিনিস সবাই ফলো করে, এটা আপনি ছোট হাতে দিলেও নো প্রবলেম। পরের লাইনটা দেখেন আরেকটু কমপ্লেক্স, দেখেন নেম ভিউপোর্ট,
কন্টেন্ট উইথ ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1 এসব কি এই লাইনটা যদি না দেন তাও হবে, কিন্তু এই লাইনটা কেন দিতে হবে? রেসপন্সিভ ওয়েবসাইট বলে একটা আলোচনা করছিলাম না প্রথম দিন, যে আপনি যেই কম্পিউটারে বা ফোন থেকে দেখেন আপনার হচ্ছে অটোমেটিক অ্যাডাপ্ট করবে। যদি আপনি ডিজাইন সুন্দর করে নাও দেন, তারপর যদি মনে করেন এটা হচ্ছে ব্রাউজার উইন্ডো এত বড়, যদি উইন্ডো ছোট হয়ে যায় ওয়েবসাইট কিন্তু বড়, সে কিন্তু ওই দিকে চলে যাবে, ঠিক আছে, দেখা যাবে না। কিন্তু যদি এটা দেন তাহলে আপনার যদি ইমেজটা যদি বা আপনার ওয়েবসাইট যদি বড় হয়, সে অটোমেটিক অ্যাডাপ্ট করবে, সে অটোমেটিক ছোট হয়ে যাবে। মানে ফোন সাইজ আসলে ব্রাউজার ছোট হবে, ঠিক আছে। দেখেন এটা দ্বারা এটাই বুঝাইছে ভিউ পোর্ট, এটাকে বলে ভিউ পোর্ট, অর্থাৎ আপনার ওয়েবসাইটে হ্যাঁ তখন যে কোনো ইমেজের সঙ্গে সে অটো অ্যাডাপ্ট করবে। কিন্তু এখানে শেষ না, এর মানে না যে আমরা ওই রেসপন্সিভ ডিজাইন করে ফেলছি, এরকম কিন্তু না, ঠিক আছে। এইটা হচ্ছে সাপোর্ট, এইটা না দিলে সাপোর্ট করবে না রেসপন্সিভ। ওকে, এটা দিতে আর হ্যাঁ এটা বলতেছি। দেখেন কন্টেন্ট, আগে দেখেন ভিউ পোর্ট বুঝেন। ভিউ পোর্টটা বলতে বোঝাচ্ছে আমি যে ব্রাউজারে যদি দেখতে পাই না, যতটুকু ভিউ আসে সেটাই ভিউ পোর্ট। যদি মোবাইলে ছোট ভিউ আসে ওই ছোট অংশটুকু ভিউ পোর্ট, বড় আসলে বড় অংশটুকু ভিউ, এই জন্য এটাকে ভিউ পোর্ট। আর কন্টেন্ট, কন্টেন্ট মানে ওয়েবসাইটের যত কন্টেন্টগুলো আছে না, ইমেজ বলেন আর্টিকেল বলেন যা কিছু আছে, এটা দেখেন কি লেখা, উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ, মানে ডিভাইসের উইথের সাথে তুমি উইথ অ্যাডাপ্ট করো, এটা বুঝাইছে এই অ্যাট্রিবিউটটা। আর এই অ্যাট্রিবিউট আপনাকে কখনো মুখস্থ করা লাগবে না, কিছু করা লাগবে না, কারণ এটা কেউ কখনো হাতে লেখে না, ঠিক আছে। ওই যে শর্টকাট শিখাই দিলাম না, এইভাবে আপনি ওয়েবসাইট যখন ফার্স্ট ডিজাইন করবেন খালি শর্টকাট দিয়ে এটা নিয়ে আসবেন, তাহলেই হয়ে যাবে কাজ শেষ। ইনিশিয়াল স্কেল, এটা হচ্ছে আপনার জুম। একটা ওয়েবসাইট আসার পরে এটা কি কতটুকু জুম আউট থাকবে না জুম ইন থাকবে, এইটা দেখাবে, ঠিক আছে। মনে করেন ওয়েবসাইটে যদি রেসপন্সিভ না হতো তাহলে সে কিন্তু জুম আউট হয়ে থাকতো, কারণ ওয়েবসাইট অনেক বড় না, বড় কিন্তু ফোনে ফিট করতো না, তাই না। সে জুম আউট হয়ে অনেক দূর থাকতো, আপনাকে জুম করে করে ওয়েবসাইট দেখতে হতো। আগেকার সময় এরকম ছিল, আগেকার সময় আপনার ওয়েবসাইটগুলো ফোনের সঙ্গে ফিট করতো না, সেগুলো আসতো কম্পিউটারে যেভাবে আসে সেভাবে সে মোবাইলে আসতো, কিন্তু অনেক জুম আউট হয়ে আসতো, অনেক ছোট ছোট থাকতো লেখাগুলো, আপনি জুম করে দেখতে পারতেন। কিন্তু ইনিশিয়াল স্কেলটা দিলে এই যে 1 দেওয়া, এই 1 দ্বারা বুঝেছি যে জুম হচ্ছে আপনার সে অটোমেটিক ফিট একটা জুমে আসবে, যেটা আপনি চোখে দেখতে ভালো হবে। এই ইনিশিয়াল স্কেল আপনি বাড়াতে পারেন কমাতে পারেন, বাট এটা কখনো আপনার প্রয়োজন পড়ে না। সেটা এটা নিয়ে 1.0, হ্যাঁ এখানে শুধু 1 থাকলে হয়তো বা কাজ করতো, আমি এটা নিয়ে ওইভাবে ঘাটাঘাটি করি না, কারণ এই জিনিসটা দিয়ে রাখছে, আপনি শুধু বুঝেন যে এটা লাগবে, ঠিক আছে। আপনি এটা কখনোই কাস্টমাইজ করার দরকার পড়বে না, যদি জীবনে কখনো পড়ে আপনি এটা সার্চ দিলেই পেয়ে যাবেন। লিখবেন যে মেটা ভিউ পোর্ট ট্যাগ, লিখে যদি সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। দেখেন একটা জিনিস, এইটাও মেটা ট্যাগ, এইটাও মেটা ট্যাগ, দেখছেন, কিন্তু দুইটার কাজ আলাদা হয়ে গেছে শুধুমাত্র অ্যাট্রিবিউট চেঞ্জ হওয়ার জন্য। এটা অ্যাট্রিবিউট ক্যারেক্টার সেট বুঝাইছে, এই কারণে এই মেটা ট্যাগটা ক্যারেক্টার সেটের কাজ করবে। এটাতে ভিউ পোর্ট দিছে নেম, ভিউ পোর্টের কাজ, এই জন্য এটা রেসপন্সিভ ডিজাইনের কাজ করবে, দেখছেন। ওকে, তো ঠিক আছে, আর এটা টাইটেল তো অলরেডি জানি। তো ঠিক আছে, আমরা এখন ফর্মে চলে যাই সরাসরি। আরও কাজ আছে এই এডিটরের, আমরা এটা আস্তে আস্তে দেখবো। হ্যাঁ দেখেন, আমরা ট্যাগ লিখি না কষ্ট করে, লেস দেন, তারপরে ট্যাগের নাম, তারপরে আবার শেষ করি, রাইট। এত কষ্ট করে কোনো দরকার নেই। আপনি কি ট্যাগ চান? বি ট্যাগ, ওকে বি লেখেন, লিখে ট্যাব দেন, ওকে হয়ে গেছে। তো এরকম আর কি শর্টকাট, অনেক শর্টে কাজ করা যায়। হ্যাঁ পি লিখে ট্যাব দেন। এখন আপনার একটা ডামি টেক্সট দরকার, ডামি টেক্সট সম্পর্কে আলোচনা করছিলাম আপনাদের সাথে। ডামি টেক্সট, আচ্ছা হ্যাঁ, আমরা যখন ওয়েব ডিজাইন আমাদের অলওয়েজ টেক্সটের দরকার পড়বেই, মানে ডিজাইন করলেও আমাদের বুঝাইতে হবে যে এখানে আর্টিকেল থাকবে, তখন কিন্তু ওখানে আমাদের একটা ডামি টেক্সট বা ফেক টেক্সট দেওয়া লাগবে আমাদের। কিন্তু আপনি সরাসরি কোনো একটা আর্টিকেল কপি করে নিয়ে এসে বসাতে পারবেন, এটা কিন্তু কপিরাইট আইনের আওতায় পড়ে যাবে। অন্য কারো কন্টেন্ট আপনার কপি করে ওয়েবসাইটে দেওয়া যাবে না। আপনি একটা নিউজ আছে, ওই নিউজটা আপনি কপি করে টেক্সটগুলো কপি করে নিয়ে এসে আপনার ওয়েবসাইট ইউজ করলে এটা কপিরাইট হবে, ঠিক আছে। কপি করে আমি যদি টেক্সট ফাইলে একটু এডিট করে দেন, আমি হ্যাঁ এডিট করে দেন, তারপরেও তো এটা ইলিগাল,
মানে আই মিন আমি বলছি আমাদের ডিজাইনারদের জন্য আমাদের অন্য কারো টেক্সট নিয়ে আসার দরকার নেই, ঠিক আছে? আমাদের শুধু বুঝাইতে হবে যে ওখানে টেক্সট থাকবে, এটা বুঝাইতে হবে। এই জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে, হচ্ছে লরেম ইপসাম, ঠিক আছে? লরেম ইপসাম, এখানে যদি যান, এটা হচ্ছে টেক্সট জেনারেটর। হ্যাঁ, এই টেক্সটগুলো কোনো মিনিং নাই, দেখেন এই টেক্সটগুলো পড়েন কিছুই বুঝবেন না, এটা মিনিং নেই। তা আমাদের যখন কোনো টেক্সটের দরকার পড়বে আমরা শুধু এখান থেকে টেক্সট নিয়ে নিব। হ্যাঁ, এইভাবে কপি করে যতটুকু দরকার কপি করে নিয়ে বসায় দিব। এই টেক্সটের কোনো কপিরাইট নেই, কিছুই নেই। সারা ওয়ার্ল্ডের সব ডেভেলপাররা, ডিজাইনাররা এখান থেকে টেক্সট ইউজ করে, কারণ এগুলোর কোনো মিনিং নেই। এমনকি কোনো ওয়ার্ড এগুলো কোনো ডিকশনারিতেও নেই, ঠিক আছে? এগুলো ইউজ করলে বুঝতে পারবে যে ডেমো বলে একটা কথা আছে না, যে আপনার হ্যাঁ সাজানোর জন্য আপনার লাগবে, হ্যাঁ আপনার লাগবে টেক্সট, আপনার সাজানোর জন্য, আপনার সাইজ ঠিকঠাক করার জন্য আপনার টেক্সট লাগবে, ঠিক আছে? লিঙ্ক হচ্ছে লরেম ইপসাম। এই দেখুন লরেম, শুধু লরেম লিখে সার্চ দিলেও মনে হয় আসবে। এই যে শুধু লরেম লিখে সার্চ দিলেও আসবে। এখন দেখেন আপনার ডিজাইন অনুযায়ী আপনার টেক্সট কখনো 3 লাইনও লাগতে পারে, 4 লাইনও লাগতে পারে, ঠিক আছে? মনে করেন আপনি একটা আর্টিকেল, যে আর্টিকেলটা কিভাবে থাকবে, মনে করেন আর্টিকেল 4 লাইন হওয়ার পরেই ওখানে একটা বাটন থাকবে যে রিড মোর, থাকে না? তখন রিড মোরে গেলে তখন ফুল আর্টিকেল আসবে। তো আপনার 4 লাইন দরকার, রাইট? তো আপনার 4 লাইন দরকার, আপনি এখান থেকে এইভাবে 4 লাইন কপি করবেন, 3 লাইন কপি করবেন, তারপরে দেখা গেলো ডিজাইনে ফিট করলো না, হয়তো কিছু টেক্সট কাটে দিবেন, এরকম, ঠিক আছে? কিন্তু এটা আসলে আরেকটা ঝামেলা, যে আপনাকে বারবার এইভাবে আসে কপি পেস্ট করতে হবে, ঠিক আছে? সো ভিএস কোডের সঙ্গে এটা দেওয়া আছে, লরেম ইপসাম ভিতরে দেওয়া আছে। কিরকম জানেন? দেখেন আপনার টেক্সট লাগবে 20টা ওয়ার্ডের। কীভাবে দেখেন, লরেম লিখলেন, লিখে দিবেন 20, দিয়ে ট্যাব দিবেন। আচ্ছা, এখন যদি ট্যাব দেন অটোমেটিক 20টা ওয়ার্ড লরেম ইপসাম থেকে চলে আসছে। এটার জন্য কোনো নেট কানেকশন লাগবে না, অটো। এখন দেখেন আমরা কোনো লেখা যদি ওইদিকে চলে যায়, তাহলে দেখেন ডান দিকে চলে গেছে, তাই না? আমরা তো এটা চাই না, আমরা কি এটা চাই? তাহলে তো আমরা কোড করলে ওইদিকে চলে যাবে, দেখতে পারবো না, দেখতে অসুবিধা হবে, রাইট? তো দেখেন এখানে সবাই আসে ভিউতে যান, ভিউতে আসে, দেখেন এখানে একটা অপশন আছে টগল ওয়ার্ড র্যাপ। এটার মানে হচ্ছে যে ওয়ার্ডগুলো বাহিরে চলে যেতে চাইবে সেগুলো বাহিরে যেতে দিও না, ভিতরে রাখো, পরের লাইনে চলে আসবে। তো এটা যদি দেই, এই দেখেন লেখাগুলো পরের লাইনে আসছে। এখন লেখাগুলো যদি এই পর্যন্ত যায়, ওইদিকে আর যাবে না, নিচে চলে আসবে। এটা হচ্ছে ওয়ার্ড র্যাপ, ওকে? এই গেল। সো কোনো কিছু বুঝতে অসুবিধা, কোয়েশ্চেন আসছে? আচ্ছা, তো আমরা এখন ফর্মে চলে যাই সরাসরি। ও হ্যাঁ, আরেকটা জিনিস দেখেন, এখানে একটা ম্যাপ আছে। এখানে আমাদের কোডটা দেখাচ্ছে আসলে অল্প করে। আপনার যখন কোড অনেক বড় হবে, 2-3 হাজার লাইন, তখন আপনাকে এইভাবে যাওয়া লাগবে নিচে। সো এখান থেকে এখানে ওই 2-3 হাজার লাইন বা অনেকগুলো লাইন একসাথে শো করবে এইভাবে। হ্যাঁ, ওখানে ক্লিক করলে ওখানে চলে যাবে। সেটা আমি সাধারণত অফ রাখি, এটা আমার দরকার নেই। এখান থেকে শো মিনিমামটা অফ করে দিই, এটা আমি রাখি না। সো আরেকটা জিনিস তো মনে আছে না, যে আমরা যখন একটা ওয়েব ডিজাইন করি বা কোড লিখি, তারপরে কিন্তু আমাদেরকে কি করতে হতো, যে ব্রাউজার প্রথমে সেভ, দেন ব্রাউজার আবার রিফ্রেশ, তাই না? তার মানে কি, এটা একটা প্যারা না? যে সেভ করলেন ঠিক আছে, আবার ব্রাউজারে গিয়ে বারবার রিফ্রেশ, মানে আপনাকে নোটপ্যাড সুইচ করতে হতো বারবার, একবার নোটপ্যাড একবার ব্রাউজার, নোটপ্যাডে সেভ আবার ব্রাউজারে রিফ্রেশ, ঠিক আছে? সো এখন আমাদের রিফ্রেশ দরকার নাই, ওকে? সেটা কিভাবে? এখানে আরেকটা দেখেন, এই যে একটা বাটন আছে এক্সটেনশন, এটাতে ক্লিক করেন সবাই। ক্লিক করে এইভাবে টান দিয়ে বড় করেন একটু, এই দেখেন এগুলো হচ্ছে এক্সটেনশন। সো এক্সটেনশন এগুলো একটা, এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করে এই যে এই জিনিসটা টান দিয়ে বড় করেন, এই যে এখানে যে টান দিয়ে বড় করেন, এখানে অনেক এক্সটেনশন আছে।
এক্সটেনশনগুলো আপনার ভিএস কোডকে এক্সট্রা পাওয়ার দিবে, এক একটা এক্সটেনশনে এক একটা কাজ, ঠিক আছে? আমাদের যে এক্সটেনশন দরকার এটা হচ্ছে লাইভ সার্ভার। লাইভ সার্ভার যদি সার্চ দেন, লাইভ সার্ভার সার্চ করে এখানে একটা লাইভ সার্ভার আসবে এটা। তো এটা ইনস্টল দেন সবাই। পাইছেন? আপনারা পাইছেন? হ্যাঁ, করতেছেন? কি করতেছেন আপনি? হ্যাঁ, কোন লেখা? শিফট প্লাস আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে এক্সটেনশন আর এখানে হচ্ছে ফাইল। হাজার হাজার এক্সটেনশন আছে বিভিন্ন কাজের জন্য, ঠিক আছে? আমরা যে ইনস্টল করছি না, একটা জিনিস খেয়াল করেন, এই যে নিচে দেখেন গো লাইভ নামে একটা অপশন চলে আসছে। এইটা ইনস্টল করার পরে গো লাইভ নামে একটা অপশন চলে আসছে নিচে, এটাতে ক্লিক করেন, দেখেন ব্রাউজার ওপেন করবে। আগে হয়তো একটা অপশন দিবে, আমি গুগল ক্রোম দিলাম, অলওয়েজ ইউজ। ডাউনলোড হয়েছে কি? শেষ না হলে দেখাবে না। হ্যাঁ, অ্যালাউ অ্যাক্সেস দেন, দেখেন ব্রাউজার ওপেন হয়েছে, দেখছেন? হ্যাঁ, দেখেন ব্রাউজার অটো ওপেন হয়ে গেছে না? আমাদের এইচটিএমএল ফাইলটা এখানে ওপেন হয়েছে। এখন আমি যা কিছু লিখি আমার আর রিফ্রেশ দিতে হবে না, অটো চেঞ্জ হবে। আমার এখানে দেখাচ্ছে না, আমার এখানে ইনস্টল করা আগে ছিল, এটা নিচে কি করে? আমি যদি এখানে লিখি লরেন, মনে করেন আমার 200 ওয়ার্ড দরকার, 200 লিখে ট্যাব দিলাম, 200 ওয়ার্ড হয়ে গেছে, তাই না? তারপর সেভটা দিতে হবে আপনাকে, সেভ দেন, কন্ট্রোল এস, লরেন লিখে 200 লিখছি, হয়ে গেছে, ঠিক আছে? তারপর এখন ব্রাউজারে যান, দেখেন ব্রাউজারে রিফ্রেশ দেই নেই, অটো চলে আসছে, লাইভ হবে। আমি যা এখানে করে সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে ব্রাউজারে চলে আসবে। এই এক্সটেনশনটা অন করতে হবে, বুঝতে পারছেন? গো লাইভে গেলে এটা আসবে। আচ্ছা, ঠিক আছে। সো এখন আমরা সরাসরি ফর্মে চলে যাই। তো ফর্মের সঙ্গে তো সবাই পরিচিত অলরেডি, তারপরেও যাদের একটু কনফিউশন আছে তাদের বুঝাই। এই যে এটাই ফর্ম, ঠিক আছে? আমরা বিভিন্ন ওয়েবসাইটে অনেক কাজে আমরা ফর্মগুলো পূরণ করি, তাই না? তারপর আমরা কাগজের ফর্মেও তো ফাঁকা জায়গা থেকে আমরা সেখানে পূরণ করি। সো দেখেন, খেয়াল করেন সবাই, হ্যাঁ খেয়াল করেন, দেখেন ওই যে ফর্মে দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড। দেখেন একটা জিনিস, পাসওয়ার্ডে যদি আমি কিছু লিখি এটা লেখা কিন্তু আসে না, এখানে আবার কিছু লিখলে লেখা ঠিকই আছে। এখানে দেখেন আবার ডেট বার্থ সিলেক্ট করা যায়, আমি যেটা 10 সিলেক্ট করবো 10 চলে আসবে, এরকম। এখানে দেখেন আবার ফিমেল সিলেক্ট করবো, মেল। দেখেন একটা জিনিস, মেল সিলেক্ট করলে ফিমেল চলে যায়, ফিমেল সিলেক্ট করলে মেল চলে যায়, ঠিক আছে? এই জিনিসটা আসলে ফর্ম। তারপর আমরা এখানে সাইন আপে ক্লিক করলে কি সাইন আপ হয়ে যায় না? এটা হচ্ছে সাবমিট ফর্ম। ওকে, সো এই জিনিসটা কিভাবে তৈরি করা যায়, এই যে ইনপুট যে আপনি ইউজারের কাছ থেকে ইনপুট নেবেন, এই জিনিসটা এখন আমরা দেখবো, এটাকে বলে ফর্ম। সো প্রথমে যে ট্যাগ, এই ট্যাগের নাম হচ্ছে ফর্ম ট্যাগ। ফর্ম আমি শর্টকাট ইউজ করবো, ঠিক আছে? ফর্ম লিখে আমি ট্যাব দিলাম, ফর্ম হয়ে গেছে। তো ফর্মে একটা অ্যাক্টিভিটি আছে, অ্যাকশন, এটা আপনার ভাবতে হবে না এখন, এটা আসলে ওয়েব ডেভেলপমেন্টের পার্ট। সো দেখেন ফর্ম অ্যাকশনটা রাখতে পারে, যে ডেভেলপমেন্ট করবে সে যদি আগে থেকে যে অ্যাকশন রাখা আছে তাহলে তার অ্যাকশন লিখতে হবে না কষ্ট করে। হ্যাঁ, ডেভেলপমেন্ট করতেছে না, আবার তার জন্য রেখে দিলেন, সে করলো, তার জন্য সুবিধা, ঠিক আছে? সো সবাই খেয়াল করেন, দেখেন একটা ট্যাগ আছে নাম হচ্ছে ইনপুট। হ্যাঁ, ফর্ম
ফ্রম বানান ঠিক কি? বললাম তো ফর্ম লেখে ওই যে আপনার ট্যাবে ক্লিক করলে ফর্ম অ্যাকশন আছে। ফ্রম অ্যাকশন, অ্যাকশন রাখা যাবে, সমস্যা নেই, ওটা ডেভেলপারের কাজ, ঠিক আছে, আপনি রেখে দিলেন, সমস্যা নেই। ওকে, দেখেন একটা ট্যাগ, নতুন ট্যাগ ইনপুট। ইনপুট এটা সিঙ্গেল ট্যাগ, ডাবল না। ওকে, দেখেন ইনপুট, ইনপুটটা সেভ দেন। সেভ দিলে কিন্তু আমার ব্রাউজার কিন্তু রিফ্রেশ দিতে হবে না, আগে বলছি। এই দেখেন আসছে, একটা লেখার জায়গায় চলে আসছে, এটা হচ্ছে ইনপুট। তো ইনপুট দেওয়ার সঙ্গে চলে আসবে। কিন্তু দেখেন ইনপুটের বিভিন্ন ধরনের টাইপ আছে। আমরা ইউএল এর ভিতরে যেরকম টাইপ দেখছি না, ইনপুটেরও বিভিন্ন টাইপ আছে। এখন দেখেন এই ইনপুটটা যে আমি নিচ্ছি, এটাতে আমি যা খুশি লিখতে পারতেছি, যা ইচ্ছা লিখতে পারতেছি। কিন্তু মনে আছে পাসওয়ার্ড, ফেসবুকে আমরা পাসওয়ার্ড দেখছিলাম, এটাতে কি আমরা যা খুশি লিখতেছি কিন্তু দেখা যায়? দেখা যায় না। এটা হচ্ছে পাসওয়ার্ড টাইপ। সো ইনপুটের ভিতরেও অ্যাট্রিবিউট নিতে হবে আপনার। অ্যাট্রিবিউটের ভিতরে অ্যাট্রিবিউট নাম হচ্ছে টাইপ। টাইপ ইকুয়াল টু যে ডিফল্ট যে টাইপটা থাকে প্রথম, সেটা হচ্ছে টেক্সট। টেক্সট টাইপ, এর ভিতরে আপনি যা খুশি লিখতে পারেন। এই ইনপুটের ভিতরে আপনি নাম্বার লেখেন, সিম্বল লেখেন, যা ইচ্ছা দিতে পারবেন টেক্সট টাইপের ভিতরে। আর একটা টাইপ আছে নাম্বার। টাইপের ভিতরে যদি নাম্বার দেন, নাম্বার, তাহলে এখানে আপনি এবিসিডি লিখতে পারবেন না, টেস্ট করে লিখতে পারবেন। এখানে শুধু নাম্বার নিবে, এবিসিডি নিবে না, ঠিক আছে। এটা দিয়ে এভাবে চাইলে নাম্বার বাড়াতে বা কমাতে পারেন। এখানে একটা এরকম ইন্ডিকেটর চলে আসে, মাইনাসেও যায়, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার টাইপ। তারপরে আরেকটা আছে ইমেল টাইপ। ইমেল টাইপটা হচ্ছে আপনার, হ্যাঁ, শুধু ইমেল নেবে। এখন ইমেলের একটা টার্ম আছে ভ্যালিডেশন, ঠিক আছে। ভ্যালিডেশন মানে একটা ইমেল কখন হয়, ইমেলের গঠনটা হচ্ছে একটা ইমেইলে প্রথমে টেক্সট থাকবে, মাঝখানে একটা অ্যাট দ্য রেট থাকবে, অ্যাট দ্য রেটের পর আবার টেক্সট থাকবে, ঠিক আছে। অ্যাট দ্য রেট ছাড়া, অ্যাট দ্য রেট থাকতেই হবে এবং তার আগে এবং পরে টেক্সট থাকতে হবে। যদি না থাকে তাহলে সেটা ইমেল না, ঠিক আছে। তো দেখেন আমি এখানে টেক্সট যা কিছু লিখতে পারতেছি, ঠিক আছে। কিন্তু আমি যদি অ্যাট দ্য রেট এবং আরো টেক্সট যদি না দেই, তাহলে এটা আসলে ভ্যালিড হবে না। কিন্তু এখন আমি এটা বুঝতে পারতেছি না, সেটা বোঝার জন্য আমাকে সাবমিট বাটন বানাতে হবে, ঠিক আছে। ফর্মের ভিতরে লাস্টে অলওয়েজ একটা বাটন রাখতে হবে। বাটন, বাটনের সাথে আমরা পরিচিত হই নাই এখনো, তাই না? সো দেখেন বাটনের সাথে পরিচিত হই। বাটন হচ্ছে বাটন ট্যাগ, বাটন। এখানে যা লিখবেন তাই আসবে। সাবমিট, মাঝখানে আমি লিখলাম সাবমিট, এই দেখেন সাবমিট একটা বাটন চলে আসছে, দেখছেন? এটাতে ক্লিক করা যায়। এখন দেখেন বাটনের ভিতরে একটা টাইপ দিতে হবে, আবার টাইপ দিতে হবে সাবমিট টাইপ। যখন আপনি ফর্মের ভিতরে একটা বাটন ইউজ করবেন তখন শুধু এটা দিবেন। আর যদি ফর্মের বাইরে ইউজ করেন, মানে এই ফর্ম ট্যাগের বাইরে ইউজ করেন, তাহলে আপনার এই টাইপ সাবমিটটা দিতে হবে না। একটা জিনিস খেয়াল করেন সবাই, দেখেন এটা ইমেল টাইপ দিচ্ছি না আমি ইনপুটটা। আমি যদি অ্যাট দ্য রেট না দেই তাহলে দেখেন কি হয়। অ্যাট দ্য রেট না দিয়ে যদি সাবমিট দেই, এই দেখেন সাবমিট করতে দেয় না, বলে যে প্লিজ ইনক্লুড অ্যান অ্যাট দ্য রেট, ঠিক আছে। সাবমিট করে দিবে না। এখন আমি যদি আবার অ্যাট দ্য রেট দেই, দিয়ে যদি আবার সাবমিট দেই, তাও দিবে না। কারণ বলছিলাম না এর আগে এবং পরে টেক্সট থাকতে হবে। পরে আসছে, পরে নাই, পরে আবার দেই, দিয়ে সাবমিট দিয়ে এখন করতে দিবে। যদিও সাবমিট হয়ে গেছে, বাট কিছু হয় নাই আসলে। না, ওইটা ধরবে না। পরে টেক্সট থাকলে, আগে পরে টেক্সট থাকলে, ঠিক আছে। অ্যাট দ্য রেটটা থাকতে হবে। এটা হচ্ছে ইমেল টাইপ দিছি এই জন্য। এখন আরো টাইপ আছে। আমরা যদি সরাসরি W3 স্কুলে চলে যাই, W3 স্কুলে যাই, তাহলে দেখেন একটা লিস্ট পাবেন ইনপুটের। দেখেন ইনপুট টাইপ আছে, বাটন একটা টাইপ আছে। দেখেন বাটন টাইপ দিলে কি হবে, বাটন তৈরি হবে।
আমি যেখানে বাটন দেই, ইনপুটও বাটন হিসেবে করা যায়। এখানে একটা বাটন হয়েছে, কিন্তু এখানে এটা কোনো লেখা আছে? একটা জিনিস খেয়াল করেন, দেখেন এটা সিঙ্গেল ট্যাগ না ইনপুট, বাটন তো ডাবল ট্যাগ ছিল তাই না? এই জন্য মাঝখানে কিছু একটা লিখতে পারছি, যা লিখছি সেটাই বাটন হিসেবে আসছে মাঝখানে, ঠিক আছে? কিন্তু ইনপুটে আপনি কিভাবে দিবেন? এটা ইনপুটে লেখার জায়গা আছে? সো এটা একটা অ্যাট্রিবিউট নেয় ইনপুট, সেটা হচ্ছে ভ্যালু। এই ভ্যালুর ভিতরে আপনি যা লিখবেন সেটাই বাটনে আসবে। যে ভ্যালু যদি আমি যদি লিখি বাটন যদি লিখি ভ্যালুতে সেভ দেই, তাহলে দেখেন এই যে যাই হোক বানান ভুল হয়েছে, বাটন আসছে। হ্যাঁ, সো বাটন কিভাবে তাহলে দুইভাবে তৈরি করতে পারতেছেন, রাইট? একটা ইনপুটের ভিতরে আপনি টাইপ বাটন দিতে পারবেন আর একটা বাটন ট্যাগ নিতে পারবেন। যদি বাটন ট্যাগ ফর্মের ভিতরে নেন তাহলে বাটন ট্যাগে অবশ্যই টাইপ সাবমিট দিবেন। আর যদি ইনপুট নেন, ইনপুটকে বাটন হিসেবে নেন, তাহলে ভ্যালুটা দিতে হবে। তা না হলে বাটন কিন্তু ফুল আসে না, দেখছিলেন? ফুল কিন্তু আসে না, আপনাকে নাম দিতে হবে একটা সেক্ষেত্রে। তো ঠিক আছে, এটা গেল। আমরা ভ্যালু তুলে দেই। সো দেখেন আরো কয়েকটা টাইপ আছে, আরো অনেকগুলো টাইপ আছে। দেখেন আমরা এখানে 2-3টা আগে দেখবো, দেন কয়েকটা আছে একটু অন্যরকম। দেখেন ইনপুট টাইপ ফাইল। ফাইলটা কি হয়? ইনপুট টাইপ যদি আমি ফাইল দেই, দেখেন চুজ ফাইল নামে একটা, নো ফাইল চুজেন, চুজ ফাইল নামে একটা ইয়ে আসছে, দেখছেন? সাবমিটটা কিন্তু আলাদা। এটা দেখেন এখানে যদি ক্লিক করেন ফাইল পাসওয়ার্ড অপশন দেবে। এইভাবে আসলে আমরা ওয়েবসাইটে যখন কোনো পোস্ট, ফেসবুকে যখন কোনো পোস্ট দিতে চাই ফটো, তখন এরকম একটা আসে না অপশন যে আপনি কোন ফটো দিতে চান ডেস্কটপ থেকে। এটা আসলে এইভাবে করা, একটা ফাইল নামে একটা ইনপুট নেওয়া আছে, টাইপ ফাইল। এখানে ক্লিক করে ফাইলের চুজ যদি করেন, ওপেন দেন, তাহলে সে ফাইলের নাম চলে আসবে এখানে, ঠিক আছে? এটা হচ্ছে ফাইল টাইপ। আরো টাইপ আছে, ডেট টাইপ নেই আমরা। ডেট থাকে না অনেক ওয়েবসাইটে যে আপনার বার্থ ডেট ঠিক করে দেন, ক্যালেন্ডারের মতো আসে, দেখছেন কিনা? সবে যদি ইনপুট টাইপ দেয় ডেট, যদি সেভ দেই, দেখেন আসছে। দেখেন হ্যাঁ, ফর্মেট চেঞ্জ করতে চাইলে সেটা আবার আরো অন্য অনেক কাহিনী করা লাগবে। হ্যাঁ, এটা করা যায়, কিন্তু এটা আপনি ইজিলি শুধুমাত্র ইয়া থেকে করতে পারবেন না, হয়তো একটু ইয়া করতে হবে। এটাই তো মেইনলি ওয়াইডলি সাপোর্টেড, এইভাবে তো সবাই ইউজ করে। হ্যাঁ, তারা করে নিচ্ছে এটা হয়তো করা যায় আর কি, সেটা দেখতে হবে। দেখেন এখানে যদি আপনি এখন এখানে সরাসরি ডেট লিখতে পারবেন চাইলে, কিন্তু আপনি যদি চান যে না এত কষ্ট করে লেখার টাইম নেই আপনার, তাহলে আপনি যেটা করতে পারেন, এই যে ক্যালেন্ডারের মতো একটা চিহ্ন, এখানে ক্লিক করেন, এই দেখেন চলে আসছে। এখান থেকে আপনি সাল সিলেক্ট করবেন। সাল অনেক দূর পর্যন্ত আছে, আই মিন অনেক আগে পর্যন্ত সাল আছে, যাইতেই থাকবে। ওই 1959-এও চলে গেছে, আরও অনেক পিছনে যায়, ঠিক আছে? এ থেকে যদি সিলেক্ট করে দেন কত সাল এত, তারপরে ডেট কত 16, দেন সেট হয়ে গেছে। তারপর আপনি সাবমিট করলে সেটা সাবমিট নেবে, সাবমিট রিফ্রেশ হয়ে গেছে। সেটা হচ্ছে ডেট টাইপ। আরো আছে মান্থ আছে, এখানে দিলে মান্থ আসবে। তারপরে আরেকটা টাইপ আছে হিডেন, একটা টাইপ আছে দেখেন হিডেনের মানে কি? হাইড, তাই না? সরি, যদি আমি হিডেন দেই, দেখেন হিডেন দিলে চলে গেছে। আসলে হিডেন দিলে এই ইনপুটটা চলে গেছে, নাই। এখন এরকম প্রশ্ন আসতে পারে যে হিডেন দিলে যদি ইনপুট চলেই যায়, তাহলে আমার ইনপুটের কি দরকার, তাই না? কিন্তু এটার দরকার আছে। যারা ডেভেলপমেন্ট করে তাদের অনেক সময় এরকম ইনপুটের দরকার পড়ে, যদি ইউজার জানবে না, কিন্তু তার ডাটা এই মাধ্যম হয়ে যাবে সার্ভারে, ঠিক আছে? ইনপুট হিডেনটা আমাদের ডিজাইনারদের কখনোই দরকার হয়তো পড়বে না, খুব কম হয়তো পড়বে, হয়তো খুবই রেয়ার, কিন্তু ডেভেলপারদের এটা দরকার পড়ে, এই হিডেনটা। ওকে, টাইপ হিডেন দিলে থাকবে না। আচ্ছা, আরো আসছে দেখেন
এই যে একটা একসাথে দুইটা ইনপুট দিতে চাইলে পাশাপাশি চলে আসবে, লাইন বাই লাইন চলে আসবে। হ্যাঁ, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটা একটা আলাদা একটা টপিক। পাশাপাশি কেন কোনো কোনো ট্যাগ পাশাপাশি আসে, কোনো ট্যাগ উপরে নিচে আসে, এটা কেন, এটা নিয়ে একটা আলাদা আলোচনা আছে। হ্যাঁ, এটা পাশাপাশি আসবে। এখানে দুইটা টাইপের এলিমেন্ট আছে এই জন্য। তো দেখেন, সবগুলো দেখানোর সময় নেয়, তো আমি জাস্ট মুখে কয়েকটা বলি আর 2-3টা আলোচনা আছে। দেখেন, আমরা কয়েকটা একটু বাদে পড়ে যাচ্ছি। একটা আছে কালারটা যদি দেন, আচ্ছা কালার দেখাই। কালার যদি দেন তাহলে দেখেন কালার আসবে। এখানে ক্লিক করলে এই যে কালার চয়েস করার অপশন দিবে, দেখছেন? এখানে আপনি কতগুলো ভ্যালু সিলেক্ট করতে পারবেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো পরে। দেন সাবমিট দিতে পারবেন কালার। আচ্ছা, এখন মনোযোগ দেন। এখন নতুন একটা টাইপে যাব আমরা। এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, এই টাইপের নাম হচ্ছে রেডিও। সবাই খেয়াল করেন, এটার নাম হচ্ছে রেডিও। আপু একটু খেয়াল করেন। আচ্ছা, কি? আচ্ছা দেখেন, রেডিও আমি সাবমিট বাটনটা আবারও তুলে দিচ্ছি, ঠিক আছে? একটা ফর্মে সাবমিট বাটন অবশ্যই লাগে, কারণ আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি। রেডিও টাইপে যদি যাই, দেখেন একটা গোল চিহ্ন আসছে। এটা যদি ক্লিক করি পূরণ হয়ে যায় এটা, বাট আবার ক্লিক করলে আর যায় না। একবার পূরণ হয়ে গেলে আর যাবে না। এটা আমরা কেন ইউজ করি? আমরা যে মেল ফিমেলের ক্ষেত্রে এটা ইউজ করি। দেখেন, আমি যদি এখানে মেল দেই, পাশে যদি লিখি মেল, তারপর যদি যাই, এই দেখছেন আসছে। মেল সিলেক্ট করলে এটা করি। তো আমি যদি এটা আরেকটা তৈরি করি, এখানে দেখেন একটা জিনিস, একটা ব্যাপার আছে, খেয়াল রাখতে হবে। না, ইনপুটের কোনো ইন্ডিং নেই। এখানে আমি যদি ফিমেল দেই, ইনপুটের পরে রেডিও, দুইটাই রেডিও টাইপ, ফিমেল মেল। দেখেন তো ব্যাপারটা কেমন হলো না? একজন মানুষ তো আর দুইটা হতে পারে না জেন্ডার, তাই না? সো এরকম হওয়া দরকার না যে ফিমেল সিলেক্ট করলে মেল চলে যাবে, মেল সিলেক্ট করলে ফিমেল চলে যাবে। সো এটা করার জন্য আপনাদের যেটা করতে হবে, একটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে নেম অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা আপনার প্রত্যেকটা ইনপুটই নেয়, প্রত্যেক ইনপুটের ভিতরে এই নামটা দিতে পারবেন। এই নামটা মূলত ডেভেলপারদের কাজে লাগে, ঠিক আছে? ওই ইনপুটটা কি বিষয়ে, যেমন ইনপুটে যদি হয় ফার্স্ট নেম, তাহলে আপনি নামে লিখে দিবেন ফার্স্ট নেম অ্যাট্রিবিউটে। এটা হচ্ছে গুড প্র্যাকটিস, মানে যারা ডেভেলপার তাদের এই নেম অ্যাট্রিবিউটটা কাজে লাগে তাদের ডেভেলপমেন্টের জন্য। আমাদের যদিও লাগে না, কিন্তু আমরা তাও দিব। সো দেখেন, জেন্ডারের ক্ষেত্রে নেম যদি আপনি সেম দেন, তাহলে এটার সাথে এটা লিঙ্ক হয়ে যাবে, এটার সাথে এটা একটা রিলেশন তৈরি হয়ে যাবে। যেমন আমাদের এটা হচ্ছে রেডিও বাটন, রেডিও। সো রেডিও সাধারণত মেল ফিমেলের ক্ষেত্রে ব্যবহার হয়। এটার নাম যদি জেন্ডার দেই, এটার নাম যদি সেম দিই, দেখেন দুইটার নাম যেহেতু সেম, তাই এই দুইটার মধ্যে একটা রিলেশন হয়ে যাবে। একটা সিলেক্ট করলে আরেকটা চলে যাবে, আরেকটা সিলেক্ট করলে আগেরটা চলে যাবে। দেখেন, এখন যদি ফিমেল সিলেক্ট করি, মেল যদি সিলেক্ট করি, ফিমেল চলে যাবে, ঠিক আছে? তো এখন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে ইউজার তো চাইবে না যে কষ্ট করে এই গোল চিহ্নতে এসে ক্লিক করতে। সে চাইবে যে আমি যেন এখানে আসলে ক্লিক করলেই কাজ করে, লেখার উপরে ক্লিক করলে যাতে কাজ করে, তাই না? মানে সবাইকে এরকম একদম পিন পয়েন্টে গিয়ে কি মানে সবাই ক্লিক করতে চাইবে? পিন পয়েন্টে গিয়ে কিন্তু ক্লিক করতে চাইবে। হ্যাঁ, মানে ব্যাপারটা কেমন? সো যদি এরকম হলে ভালো করে যে এখানে এসে ক্লিক করলাম হয়ে গেল, এখানে এসে ক্লিক করলাম হয়ে গেল। কিন্তু দেখেন খেয়াল করে, এই লেখার সঙ্গে কি এই ইনপুটের কোনো সম্পর্ক আছে? লেখাটা একটা বাইরে না? হ্যাঁ, এটা ফর্মের ভিতরে ঠিক আছে, বুঝলাম। বাট এই ইনপুট কিভাবে বুঝবো যে এই যে আমার পাশে যে লেখাটা আছে এটা আমার? বুঝবে না কিন্তু। তো সেটার জন্য আরেকটা ট্যাগ, যেটা শুরু আছে শেষ আছে, নাম হচ্ছে লেবেল। দেখেন, আমি ফিমেল লেখাটা আমি আপাতত সরাই দিচ্ছি। আমি একটা নতুন ট্যাগ নিচ্ছি, নাম হচ্ছে লেবেল। আচ্ছা, আমার এত কষ্ট করে লেখা দরকার নাই। লেবেল নিচ্ছি।
এটার ভিতরে একটা ফর নামে একটা আছে, এটা আমরা পরে আলোচনা করবো অ্যাট্রিবিউট। সো লেবেলের ভিতরে আপনি যা লিখবেন, লেবেলের ভিতরে যা লিখবেন এবং যেই ইনপুটটা আপনি দিবেন সে লেখার সঙ্গে সেই ইনপুটের একটা সম্পর্ক হয়ে যাবে। কিভাবে দেখেন, আমি এই ইনপুটটা নিয়ে আমি লেবেলে রাখলাম, ঠিক আছে? আমি তো বলছি যে একটা ভিতরে আরেকটা ট্যাগ থাকলে উপরে নিচে নিয়ে দিলাম, তাই না? একটা জিনিস খেয়াল করছেন, আমি উপরে নিচে নিয়ে আসলে অটোমেটিক ইন্ডেন্টেশন দিয়ে দেয় ভিএস কোড, খেয়াল করছেন না? দেখেন এটার ভিতরে এটা, তার ভিতরে এটা, তার ভিতরে এটা, এটাকে আমি করছি, আমি কিন্তু করি নাই, এটা ভিএস কোড দিয়ে দিচ্ছে আমাকে। সো সহজ হয়ে যাচ্ছে না অনেকটা কাজ? দেখেন লেবেলের ভিতরে আমি ইনপুট রাখছি, এখন আমি এখানে যে টেক্সটটি লিখি সেই টেক্সট, এই লেবেলের ভিতরে আমি যে টেক্সট লিখবো সেই টেক্সটের সঙ্গে ইনপুটের একটা সম্পর্ক হয়ে যাবে। দেখেন এখন আমি লিখি মেল, বা এখন আমি ফিমেল লিখি ফিমেল, ওকে? দেখেন যেহেতু আমি লেবেলের ভিতরে ইনপুট আর লেখাটা রাখছি, তাই এটার সঙ্গে এটার এখন একটা সম্পর্ক আছে। এখন যদি আমি রিফ্রেশ দেওয়া লাগবে না, এখন আমি যদি ফিমেলে যাই, দেখেন এটাতে গেলে কি হয়, এটাতে গেলে এটাতে ক্লিক করলে কিছু হয় না, এটা সিলেক্ট করা যায়, তাই না? কিন্তু এটাতে গেলে দেখেন মাউস চেঞ্জ হয় না, এখন এটাতে ক্লিক করলেই হয়ে যাবে। কিন্তু এটাতে এভাবে ক্লিক করলে হয় না, এটা এখানে, কিন্তু এটাতে এসে এখানে ক্লিক করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো দুইটাই যদি লেভেলের ভিতরে রাখি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যায়। লেভেল ফর, ঠিক আছে, দুইটা লেভেল ট্যাগের ভিতরে রাখলাম। এখন দেখেন আমি এখানে ক্লিক করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো যদি আপনার এরকম সিচুয়েশন থাকে যে আপনি অনেকগুলো প্রশ্ন, তার ভিতরে একটাকে সেই ইউজার সিলেক্ট করতে পারবে, যে কোনো একটা, তাহলে প্রত্যেক কোশ্চেন থাকবে আলাদা কিন্তু তাদের নেম অ্যাট্রিবিউটের নাম থাকবে সেম। তাহলে কি হবে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। যখনই আপনার যে কোনো একটা অপশন সিলেক্ট করার মতো ওয়ে আপনি তৈরি করতে চাইবেন, তখনই রেডিও বাটন, ঠিক আছে? রেডিও গেল। এখন আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে চেক বক্স। আরেকটা হচ্ছে চেক বক্স, ওকে? চেক বক্স, সেখানে নামটা বলছি না, নাম দিবেন অলওয়েজ, মানে প্রত্যেকটি ইনপুটে নামটা দিবেন কি বিষয়, হ্যাঁ? নাম, এটা এই ক্ষেত্রে নাম ম্যাটার না, কাজ করবে, কিন্তু যে জেন্ডারের ব্যাপারে নাম অবশ্যই ম্যাটার। দেখেন চেকবক্স, চেকবক্সটা কেমন দেখেন, তাই না? চেক করা যায় আবার উঠা যাবে। সো আপনার মাল্টিপল কোয়েশ্চেন আছে, আপনি অনেকগুলো চেক করে দিয়ে সাবমিট দিলে সেই যেগুলো চেক দেওয়া হয়েছে এগুলার তথ্য চলে যাবে। এখানে যদি কিছু দেই, এখানে যদি আমি কিছু একটা লেখা লিখি, দেখেন এখানে ক্লিক করলে চেক হয়ে যাচ্ছে, কিন্তু লেখাতে ক্লিক করলে কেন চেক হচ্ছে? লেভেল দেওয়া, কিন্তু এই দেখেন লেভেল না দেওয়া থাকলে কিন্তু এরকম হতো না, ঠিক আছে? এটা চেক বক্স। লেভেল, হ্যাঁ, লেভেলের কাজ মেইনলি এটাই। হ্যাঁ, আরও কিছু সিএসএস এ ধরেন যে অনেক সময় আপনার এরকম প্রয়োজন পড়তে পারে কখনো ডিজাইনে, যে আপনার ইনপুটটা হয়তো এখানে আছে রেডিও বাটন, কিন্তু আপনার অনেকটা এরিয়া জুড়ে চাচ্ছেন, যে এই এরিয়ার যে কোনো জায়গায় ক্লিক করলে ইনপুটটা নেবে, সেই ক্ষেত্রে লেভেলটা কাজে লাগবে, ঠিক আছে? লেভেলের এরিয়া যত বড়, সেই এরিয়ার ভিতরে ক্লিক করলেই ওই ইনপুটে ক্লিক করবে, ওকে? সো লেভেলের কাজ আছে আরো, সিএসএস অ্যাডভান্স সিএসএস এর আগে যে সাবমিটটা দেখাইছিল ওটা কি শুধু জিমেইলের জন্য নাকি পুরো টেস্টের জন্য? জিমেইল ব্যাপারটা আসলে জিমেইল নিজেও এই ফর্ম ইউজ করে জিমেইলটা তৈরি হয়েছে, ঠিক আছে? এই ফর্ম আমরা নিজেরাই আমরা জিমেইল ডিজাইনটা আমরাই করতে পারবো। আমি সাবমিট বাটনটার কথা বলছি, পুরো টেস্টের জন্য নাকি শুধু একটা ইনফরমেশন জন্য? কারণ জিমেইলের পাশে বসানো তো কারণ নাই বলে এখন যে ফর্মের ভিতরে থাকবে শুধু সেই ফর্মের তথ্যগুলো সে সাবমিট বাটন ক্যারি করবে। সাবমিট বাটন কিন্তু সবগুলো একসাথে ওকে হয়ে যায়। হ্যাঁ, সাবমিট বাটন ওই হ্যাঁ, সাবমিট বাটন সবসময় সবার শেষে দিতে হয় ফর্মের ভিতরে, মানে যে এরকম দেবেন।
এই যে ফর্ম না, ফর্ম ট্যাগ সবসময় এখানে সাবমিট বাটনটা দিয়ে দিবেন। সাবমিট মানে একবারে আলাদা দেওয়া যাবে না, লাইন করে বক্স করে। আপনি কি করতে চাচ্ছেন আলাদা দিতে, মানে পাশাপাশি হয়ে যায়। নিচের লাইনে দিতে চাচ্ছেন? ব্রেক দিয়ে দেন আগে একটা। বিয়ার ট্যাগ দেখাইছিলাম না? আমি এটা নিয়ে আমি আলোচনা করবো পরে। দেখেন সাবমিট বাটনটা আপনি নিচে নিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে একটা ওয়েসে বিয়ার দিয়ে দেন। বিয়ার ট্যাগ দেখাইছিলাম যে লাইন যদি ব্রেক করতে চান বিয়ার ট্যাগ দিয়ে দেন। মনে আছে আপনাদের বিয়ার ট্যাগের কথা? এই যে নিচে চলে গেছে। এখন উপরে আর স্পেস চাচ্ছেন একটু, যে একটু সৌন্দর্যের জন্য, সেগুলো আমরা সিএসএস। এটা ব্রেক দিয়ে আপনাদের করা, হ্যাঁ ব্রেক দিয়ে এটা করা যায়। আবার আমরা যে বললাম যে আমরা আলোচনা আছে যে একটা এলিমেন্টগুলো পাশাপাশি কেন আসে, আবার কোনো কোনো এলিমেন্টগুলো নিচে নিচে আসে, ঠিক আছে? তো এটা আমার করার দরকার। আচ্ছা, চেকবক্স ক্লিয়ার। আচ্ছা, আরেকটা টাইপ আছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড যদি ক্লিক করলে পাসওয়ার্ড খেয়াল করেন সবাই, পাসওয়ার্ড একটা টাইপ আছে পাসওয়ার্ড। এই দেখেন এখানে পাসওয়ার্ড ইনপুট আসছে, এখানে আপনি যা লিখবেন সেটা এইভাবে আসবে, ঠিক আছে? আপনি ওই লেবেলটা যে কাউকে দিতে পারেন, যে কোনো ইনপুটকে। যেমন আমি যদি এখানে পাসওয়ার্ড লিখি, একটা লেখা লিখলাম, পাসওয়ার্ড লিখলাম, ইউজার আসে চাইলে এখানেও ক্লিক করে লেখা শুরু করতে পারে। সে চাইলে পাসওয়ার্ডে যদি ক্লিক করে, তা মনে করেন এখন সিলেক্ট নাই আছে, পাসওয়ার্ডে ক্লিক করলে তাও এখানে সিলেক্ট হয়ে যাবে লেভেলের জন্য। সো এটাও করতে পারে। সো গেল পাসওয়ার্ড। আর কি আছে? পাসওয়ার্ডের সময় কি আমি চেক করতে চাই যে আমি শো যেটা, এইটা জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? এটা সিএসএস না, এটা সিএসএস এর পরের কাহিনী। এটা আমাদের লজিক লিখতে হবে। নাম্বার, নিউমেরিক, আপার লেভেল, লোয়ার লেভেল। হ্যাঁ, এটা ভ্যালিডেশন। এখানে করা যায়। এখানে আমরা এটা দেখাবো না, কিন্তু আপনাদের এমনি হিন্টস বা আপনাদের এমনি ইয়া দিয়ে দেবো যে আপনি এটা কোথায় পারবেন বা কীভাবে করবেন, ঠিক আছে? এখানে যে কোনটা হ্যাঁ, এখানে যে কোনো কিছু নেবে। এটা হচ্ছে পার্ট অফ ভ্যালিডেশনটা, হচ্ছে লজিক্যাল একটা কাজ। হ্যাঁ, এটা প্রোগ্রামিং করে করতে হয়। ইফ এলস দিয়ে, যে ইফ যদি এটা এমন হয় তাহলে এরকম হবে, ঠিক আছে? আমরা জাভাস্ক্রিপ্টে বেসিক যখন দেখবো তখন এই ব্যাপারটা আইডিয়া আসবে আপনাদের, ঠিক আছে? তো এরকম আরো বেশ কয়েকটা আছে, এগুলো আপনারা দেখে নেন যদি ইচ্ছা হয়। আমি যে করে দেখালাম মেইনলি এগুলাই কাজে লাগে। যেমন মোবাইল নাম্বার যদি কারো থেকে নিতে চান, তাহলে যে টেল একটা আছে, ফোন নাম্বার বা মোবাইল নাম্বার নেওয়ার জন্য এই টাইপ ইউজ করতে পারেন। ওকে, সো দেখেন যে আমরা কম করে বললাম যে ডাটাগুলো নিবে, এসকিউএল ইনস্টল করতে হবে, ডাটাগুলো কোথায় রাখবো? হ্যাঁ, এটার জন্য আমাদের এসকিউএল বা কোনো একটা ডাটাবেস লাগবে। সো এটা পার্ট অফ দ্য ডেভেলপমেন্ট। আমরা শুধু ডিজাইন করব, ডাটা নেওয়া দেওয়া কই যাবে এগুলো হচ্ছে ডেভেলপারের কাজ। আচ্ছা, ঠিক আছে। এই যে সাজাইছে। তো ফর্ম এখন দেখতে মোটেও ভালো না। যদি বড় একটা ফর্মও বানাই, দেখা যাবে একটার পাশে আর একটা চলে আসছে, মানে হিজিবিজি একটা অবস্থা। তো ফর্মের ডিজাইন চেঞ্জ করা এগুলো আমরা সিএসএস এ দেখবো, ঠিক আছে? সো এই গেল ফর্ম। তো আমাদের আসলে মেইনলি এইচটিএমএল এর বেসিক শেষ। ওকে, আমাদের এইচটিএমএল এর বেসিক যেগুলো আমাদের প্রতিনিয়ত দরকার পড়ে প্রায়, সেগুলো আমাদের মেইনলি শেষ। দু একটা ট্যাগ আছে যেগুলো আমরা সিএসএস আলোচনা না করলে আমি সেগুলো আলোচনা করতে পারবো না, ঠিক আছে? ওগুলো সিএসএস এর রিলেটেড। সো আমরা এখন আমাদের ক্লাস কতক্ষণ হচ্ছে? টাইম আছে 6:30 শেষ না? ঠিক আছে, তাহলে আমরা সিএসএস এ চলে যাবো আজকে। বেসিক আমি এগুলো সব কেটে দিলাম। হ্যাঁ, আপনারা বাসায় গিয়ে অবশ্যই প্র্যাকটিস করবেন। আর এই যে মনে রাখবেন, W3 স্কুল ফর্মে যাবেন, অবশ্যই ফর্মে গিয়ে ফর্ম দেখবেন, ঠিক আছে?
সো সিএসএস নিয়ে তো আগে বলছি, সিএসএস হচ্ছে স্টাইল করার জন্য, আমাদের এইচটিএমএল দেখতে কেমন হবে, কোন জিনিসটা কোথায় থাকবে, তারপরে যে আপনি বললেন কোনটা কার পাশে থাকবে না নিচে যাবে, তারপরে আপনার ডিজাইন সব কিছু সিএসএস, ঠিক আছে। সাইজ কত বড় হবে, ছোট না বড় হবে, এগুলো সব সিএসএস দিয়ে করতে হয়, কালার সব কিছু। হ্যাঁ, এখন সিএসএস কার উপরে করবেন? আপনি এইচটিএমএল না লিখলে, এইচটিএমএল ট্যাগ ছাড়া সিএসএস করতে পারবেন না, কারণ সিএসএস যাকে করবেন সে হবে ট্যাগ। আপনি ট্যাগের উপরে সিএসএস করবেন, সেই ট্যাগের ডিজাইনটা আপনি করবেন। হ্যাঁ, তার মানে ট্যাগ লাগবে, এইচটিএমএল লাগবে, এইচটিএমএল ছাড়া সিএসএস করতে পারবেন। যেমন আপনি যদি বডির কালার চেঞ্জ করতে চান বা বডিতে কিছু করতে চান, সেটা এখানে ইফেক্ট করবে, এই ফুল বডিতে ইফেক্ট করবে। সো শুরু করি তাহলে। সিএসএস আপনার 3 ধরনের, ঠিক আছে, 3 ধরনের সিএসএস। একটা হচ্ছে ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। ডাব্লিউপি স্কুলে গেলে এগুলো আলোচনা দেখতে পারবেন। ইনলাইন, যেটা ইনলাইন মানে বুঝেছি কি লাইনের ভিতরে, ঠিক আছে। ইনলাইন যেগুলো সেটা ট্যাগের ভিতরেই আমি ডিজাইন করবো, ট্যাগের ভিতরে, ঠিক আছে। আর ইন্টারনাল যেটা, সেটা আমি এইচটিএমএল ফাইলের ভিতরে করব, বাট কোথায় সেটা আমার ইচ্ছা, ঠিক আছে। কোথায় করবো আমার ইচ্ছা, আমি বডিতেও করতে পারি, হেডেও করতে পারি। এটা সাধারণত হেডে করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারনাল। ইনলাইন হচ্ছে ট্যাগের ভিতরে, ওই যে অ্যাট্রিবিউটের মতো। আর এক্সটার্নাল যেটা, সেটা হচ্ছে আপনার সিএসএস ফাইলে থাকবে আলাদা। যেমন .html ফাইল আছে না, আমি আলাদা একটা সিএসএস ফাইল ক্রিয়েট করব এবং সেই ফাইল এই এইচটিএমএল এর সঙ্গে কানেক্ট করব, লিংক দিয়ে কানেক্ট করলে সেই স্টাইলগুলো এই এইচটিএমএল পাবে। এটা হচ্ছে এক্সটার্নাল। ওকে, এখন আমি মুখে বললাম, বাট আমরা যখন করব তখন আমাদের আরো ভালো বুঝে যাবে। ওকে, সো চলো যাই। আমি তাহলে একটা পি ট্যাগ নেই। ওকে, ফার্স্ট একটা পি ট্যাগ নিলাম। আচ্ছা, পি ট্যাগ দরকার নাই, বডিতেই করি। আমি বলছি কি, বডি ট্যাগটা কিন্তু এই ফুল এরিয়াকে ইফেক্ট করবে, এই ফুল এরিয়া কিন্তু বডি। খেয়াল করেন, একটা অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে স্টাইল। এইটা দিয়ে সিএসএস করা যায়, স্টাইল। সিএসএস আর এইচটিএমএল মানে রিলেশনটা ডিফারেন্স। মানে এইচটিএমএল দিয়ে আপনি কোনো একটা কন্টেন্ট ওয়েবসাইটে কি থাকবে এটা দিবেন, কিন্তু সেটা কিভাবে দেখতে হবে, ডিজাইন করবেন, কালার দিবেন, এগুলো হচ্ছে সিএসএস দিয়ে। কে কোথায় থাকবে, কে কার উপরে থাকবে, ডানে থাকবে না বামে থাকবে, এগুলো সিএসএস দিয়ে, ঠিক আছে। দেখেন, স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নিচ্ছে। এখন সিএসএস লেখার একটা সিস্টেম আগে দেখেন, খেয়াল করেন। সিএসএস এর লেখার সিস্টেম হচ্ছে প্রপার্টি, হ্যালো, আচ্ছা। সো না, আমি এটা আপনাদের বোঝানোর জন্য এটা এমনি লিখছি এখানে। খেয়াল করেন, মনে আছে আমরা অ্যাট্রিবিউট কীভাবে লিখতাম? অ্যাট্রিবিউটের নাম দিতাম আগে, তাই না, এবং তার একটা ভ্যালু থাকতো। এবং সব অ্যাট্রিবিউট সব ভ্যালু নেয় না, অ্যাট্রিবিউটের নামও ঠিক করে দেওয়া, ভ্যালুও ঠিক করে দেওয়া, তাই না। এটা আমাদের মুখস্থ করতে হবে বা আমরা করতে করতে শিখবো, তাই না। সো সিএসএস এরকম যে সিএসএস এর একটা প্রপার্টি থাকবে, তার একটা ভ্যালু থাকবে। যেমন ধরেন, আপনি যদি কোনো একটা টেক্সটের কালার চেঞ্জ করতে চান, তাহলে আপনার প্রপার্টি থাকবে হচ্ছে কালার, আর ভ্যালু থাকবে কি কালার চান, সেটা হবে রেড। ওকে, মানে হচ্ছে সিএসএস হচ্ছে আপনার প্রথমটা হচ্ছে প্রপার্টি, দ্বিতীয়টা হচ্ছে ভ্যালু। প্রপার্টি হচ্ছে, এটা আমি বুঝাচ্ছি, আমি এখানে লিখতেছি না, ঠিক আছে। সিএসএস কিভাবে লিখতে হয় এটা বুঝাচ্ছি। যেমন আপনি যদি একটা টেক্সটের কালার চেঞ্জ করতে চান, তাহলে তাকে এইভাবে দিতে হবে, কালার, দেন কোলন, দেন কি কালার চান, রেড, তারপর একটা সেমিকোলন। এটা হচ্ছে সিএসএস লেখার সিস্টেম। এখন আমি এটা লিখবো এখানে। যখন আমি ইনলাইন সিএসএস করব, কোনো একটা ট্যাগের ভিতরে সিএসএস করব, সেটা সেই ট্যাগের উপর ইফেক্ট করবে, ঠিক আছে। এবং সেটা সিএসএস লেখার জন্য যে অ্যাট্রিবিউট লাগবে, এটার নাম হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। মাত্র দেখালাম না, কালার আমি রেড চাই, দেখেন এখানে আমি সরি এখানে না, এটার ভিতরে কি ব্যাপার, ল্যাপটপের কালার দিছি,
দেন কোলন, মাত্র দেখাচ্ছি কিন্তু, দেন রেড। এটা এই চার কোণাটা আসলে ভিএস কোড দিচ্ছে, আসলে এরকম আসবে না, ঠিক আছে? এটা ভিএস কোড নিজে দিচ্ছে, এখান থেকে এখানে আপনি মাউস ধরে রাখলে আপনার চেঞ্জ করার সুযোগ দিবে। আচ্ছা দেখেন, ওইটা বোঝার দরকার নেই। আচ্ছা মেইনলি এই যে চার কোণা যেটা আসছে না, এটা আসলে ভিএস কোড নিজে দিছে, হ্যাঁ। মেইনলি এটা থাকবে না, জাস্ট রেড, কালার কোলন রেড, এটা খেয়াল করেন, হ্যাঁ, কালার কোলন রেড, মানে যে এখানে এখানে খেয়াল করেন এরকম, এটা মূলত এরকম, হ্যাঁ। এখন আমি বডির ভিতরে কালার রেড দিচ্ছি, এখানে আমি কিছু বুঝতে পারবো না আসলে, কারণ আমার কিন্তু কোনো টেক্সট আছে, টেক্সট নেই। কালারটা শুধুমাত্র টেক্সটের উপর ইফেক্ট করে, সো এখানে কোনো টেক্সট নেই, এখানে কোনো ইফেক্টও করবে না। কি ব্যাপার? ও আচ্ছা, ও আচ্ছা দেখেন, আমি এখানে একটা টেক্সট লিখছি না, এই টেক্সটটা আসলে রেড হয়ে গেছে, দেখেন বুঝছেন, লাল হয়েছে না, কারণ আমি বডিতে স্টাইল করছি, আর এই টেক্সটটা আসলে বডির ভিতরে, যদি আমি বডির ভিতরে রাখি নাই, কিন্তু আমি যা কিছু এখানে লিখি সেটা কিন্তু আসলে বডির ভিতরে। আচ্ছা যাই হোক, এটা বাদ দেন। একটা প্রপার্টি আছে, নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। দেখেন একটা প্রপার্টি আছে, নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার ইকুয়াল টু কোলন রেড দিচ্ছি, দেখেন কি হয়, চোখে লাগতেছে। বডির ভিতরে স্টাইল ট্যাগে আমি এটা করছি জন্য, এটা হচ্ছে ইনলাইন সিএসএস, ঠিক আছে? ট্যাগের ভিতরে ডিজাইন করলে এটা ইনলাইন সিএসএস, আর যেটা যেই ট্যাগে করবেন সেই ট্যাগে ইফেক্ট করবে। ওকে, সো এটা রেড না দিয়ে, আরে এটা টমেটো দেওয়া যায়, টমেটো দিলে এত চোখে লাগবে না। অনেকগুলা কালার আছে, আচ্ছা ঠিক আছে। আরেকটা শর্টকাট শিখাই দেয়, দেখেন আমাদের তো প্রায় বেশি অধিকাংশ ট্যাগে আমাদের কোনো না কোনো অ্যাট্রিবিউট লাগবে, তাই না? যেটা তো বুঝতেই পারতেছেন, সামনে আরো অ্যাট্রিবিউট আসবে, সেটাকে লেখার একটা আজ দেখেন পি ট্যাগ নিলাম, এর ভিতরে আমি একটা টেক্সট নিলাম, টেক্সট দিলাম 10, মানে 10টা ওয়ার্ড দরকার দিলাম। এখন আমি ইনলাইন সিএসএস লিখবো, ইনলাইন মানে ট্যাগের ভিতরে। সো আমি এখানে সেম আগের মতো স্টাইল দিলাম, দেন কালার দিলাম গ্রিন। সো এখন কি হবে, এই লেখাটা আসছে না, এই লেখাটা গ্রিন কালার হয়ে যাবে, বুঝছে? গ্রিন কালার হয়েছে কিন্তু। এখন আমি এই লেখাটাকে বড় ছোট করতে চাচ্ছি, হ্যাঁ, তাহলে হ্যাঁ ফর্মের ডিজাইন একটু কমপ্লেক্স, কারণ আমি সিএসএস মাত্র শুরু করতেছি, ফর্মে আমরা পরে যাব, ঠিক আছে? ফর্ম ডিজাইন করতে গেলে আমার আরো সিএসএস, আরো অনেক সিএসএস শিখতে হবে। কি কি ফর্মের ভিতরে প্যারাগ্রাফ দিয়ে লিখবেন, সেটার কালার, হ্যাঁ সেটা করতে পারবেন, হ্যাঁ নিবে। ও হ্যাঁ, একটা ভালো জিনিস আপনি মনে করছেন, সেটা হচ্ছে আমরা আরেকটা ইনপুট দেখতে ভুলে গেছি, সেটার নাম হচ্ছে টেক্সট এরিয়া। আচ্ছা আসলে আরো দুইটা আছে, সেটা ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা আমি সিএসএসটা একটু পরে ঢুকতেছি, হ্যাঁ আমি ইনলাইন সিএসএস দেখছি। আমরা এখানে বেশ কিছু অপশন আমাদের দেখার বাকি ছিল, দেখেন খেয়াল করে, এই দেখেন এখানে আরেকটা দেখতেছেন, এই যে এইটা দেখানো হয় না, সো এটা দেখা, এটা বেশি কঠিন না, ইজি। ফার্স্টে ফর্ম নেবেন, ফর্ম তো অলওয়েজ অ্যাকশন থাকলো, নো প্রবলেম।
তার ভিতরে দেখেন এটার নাম হচ্ছে সিলেক্ট, মানে এখান থেকে আপনি সিলেক্ট করবেন কোন একটা অপশন, এবং এগুলোর ভিতরে যে ভ্যালু এগুলোর নাম হচ্ছে অপশন। আপনি কোন অপশন সিলেক্ট করতে চান, হ্যাঁ, এই জন্য এই ইনপুটের নাম সিলেক্ট, কিন্তু এটা অন্যরকম, এটা আর ইনপুট না। সিলেক্টের শুরু আছে শেষ আছে, এবং এটার ভিতরে এটা অনেকটা URL এর মতো, এখানে অপশন দেখছেন, এই অপশনে আমি যা লিখবো তাই আসবে। যেমন আমি লিখি বাংলাদেশ। আরেকটা জিনিস দেখেন, একটা শর্টকাট শিখাই দিই, খেয়াল করেন। দেখেন URL এর ক্ষেত্রে কি হতো, আমরা এলআই বারবার নিতে হতো না অনেকগুলা, কিন্তু বারবার কি করতাম, আমি কপি পেস্ট করতাম না, কিন্তু এত কষ্ট করার দরকার নেই। হ্যাঁ, আরেকটা এক্সটেনশন তুলি, অ্যাটম কি ম্যাপ। এটা যদি ইনস্টল দেই তাহলে বেশ কিছু শর্টকাট ইউজ করতে পারবো। অ্যাটম কি ম্যাপ, এখন খেয়াল করেন এই অপশনটা আমার আবার লাগবে, মনে করেন আমার 10টা অপশন লাগবে, তাই না? তাহলে কি আমি বারবার 10টা অপশন লিখবো এইভাবে? অপশন 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 দরকার নেই। যে লাইন আপনার ডুপ্লিকেট লাগবে, একই রকম লাইন, শুধু টেক্সট হয়তো চেঞ্জ বা সেম লাইন, সেক্ষেত্রে আপনি লাইনের শেষে আসে জাস্ট কি করবেন, Ctrl+Shift+D, Ctrl+Shift দিলে বোঝাবে ডুপ্লিকেট হচ্ছে, ডুপ্লিকেট হচ্ছে। Ctrl+Z দিলে আবার আগের মতো হয়ে যাবে, Ctrl+Shift+D দিলে ডুপ্লিকেট হয় লাইনটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো আমি দেখেন এখানে কয়েকটা অপশন ক্রিয়েট করব, 4টা অপশন দিলাম। এখানে আমরা নাম দিতেই পারি ইন্ডিয়া, একটা কিছু দিয়ে দিলে। আচ্ছা, তো দেখেন সিলেক্ট, তার ভিতরে অপশন। এখন দেখেন কি হয়, এই যে আসছে, যেটা প্রথমে সেটা প্রথমে দেখাবে, বাংলাদেশটা প্রথমে না, এই বাংলাদেশ ফার্স্টে দেখাচ্ছে। এটাতে ক্লিক করতে পারবেন, ক্লিক করেন, এই যে ইউএসএ ক্লিক করলে ইউএসএ এখানে সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে সিলেক্ট এবং অপশন। আরেকটা লাস্ট, এটা হচ্ছে আপনার টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া এক থেকে 20-30, হ্যাঁ, এটা হচ্ছে যে নাম্বার দেখাচ্ছিলাম না, ইনপুট নাম্বার, নাম্বার অপশন 1 অপশন 2 অপশন 3 বাংলাদেশ ইন্ডিয়া চায়না 1 2 3, হ্যাঁ দিলেন, সমস্যা নেই। একসাথে করা যাবে। শর্টকাট অর্ডার তো শর্টকাট হয়ে আছে, 1 2 3 এভাবে দিবেন। মানে ধরুন আমি যে আমরা ডিটেইল পার্ট দিতে চাই, সেটা যদি অনেকগুলো সাল লাগবে না, অনেকগুলো সান কেন লাগবে? ডেট অফ বার্থের জন্য ডেট টাইপ দেখালাম না ইনপুট। না, আমি তো এই ফরম্যাটে আর কি ডেটা দিতে যাচ্ছি। ও হ্যাঁ, তাহলে আপনাকে লিখতে হবে সেভাবে, কারণ এইটা হয়তো ডেট কেউ দেয় না। এখন আপনার শর্টকাট আছে কিনা না, নাম এরকম কোনো শর্টকাট না। একটা শর্টকাট করতে হচ্ছে 1 2 3 নিয়ে আসতে পারেন, সেটার জন্য একটা শর্টকাট আছে, বাট শর্টকাট একটু কমপ্লেক্স, আমারও মনে নেই, অনেকদিন আগে দেখছিলাম। ঠিক আছে, মানে আমি এই যে অটোমেটিক অপশন অনেকগুলো আসবে এবং সাথে 1 2 3 অটো চলে আসবে, এটা করা যায়। কিন্তু আপনি যদি ডেট অটো আসবে এরকম কোনো ওয়ে আমার জানা নাই, যদি থাকেও আমার কোনো জানা। শর্টকাট অনেক আছে, শর্টকাট আরও দেখাবো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে টেক্সট এরিয়া, যেমন যে এরকম থাকে না যে টেল মি অ্যাবাউট, মানে দেখেন টেল আস অ্যাবাউট ইউ, এরকম থাকে না অপশন, বড় একটা জায়গা থাকে না মেসেজ, হ্যাঁ মেসেজ বা ডিসক্রিপশন লেখার জন্য, ঠিক আছে না, বা তো তারপরে এরকম থাকে না যে নতুন একটা পোস্ট করতে চাইলে ফেসবুকে আপনার টাইম লাইনে বড় একটা জায়গা আসলে লেখা, এই বড় জায়গাগুলো এটার জন্য আলাদা একটা ইনপুট ফর্ম, এগুলো আপনি ওই টেক্সট টাইপের ভিতর নেবেন না, এটা আলাদা। দেখেন এটার নাম হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া শুরু আছে শেষ আছে, দিলেন টেক্সট এরিয়া দিলেন, দেখেন একটা জায়গা আসছে, দেখছেন? এটাকে দেখেন এখানে একটা চিহ্ন আছে, দেখছেন? এটাকে বড় ছোট করা যায়, এখানে আপনি যত খুশি লিখতে পারেন। হচ্ছে মেসেজ বা বড় ধরনের আর্টিকেল বা এগুলোর জন্য টেক্সট এরিয়া লাগে। এর ভিতরে যদি আপনি কিছু একটা লিখে দেন,
এখানে যদি কিছু লিখে দেন মাঝখানে, এটা অলরেডি লেখা থাকবে আগে থেকে। টেক্সট এরিয়াতে অলরেডি, হ্যাঁ এটা দেখাবে। টেল আস অ্যাবাউট ইউ, এটা কাটে দিয়ে আপনাকে লিখতে হবে। এটা একটু ঝামেলা না, যদি আগে থেকে কিছু লেখা থাকে রিফ্রেশ দেন, এটা আপনাকে কাটে দিয়ে লিখতে হবে। সেই জন্য টেক্সট এটা মাঝখানে আরো ফাঁকা রাখাই ভালো। এখন একটা ওয়ে আছে যেটা আপনাদের দেখানো হয় নাই, যেমন আমি যদি একটা ইনপুট নেই আরেকটা, আরে দেখেন ইনপুটের একটা শর্টকাট শিখা যায়। ইনপুট আপনার কি টাইপের ইনপুট লাগবে, কোলন দেন, আমার দরকার টেক্সট, টেক্সট লেখেন, লিখে ট্যাব দেন, ঠিক আছে। নেম আইডি চলে আসছে, আইডি নিয়ে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করবো আইডি জিনিসটা কি। তো আমি বলছিলাম না প্রত্যেকটা ইনপুট নেম দেওয়া ভালো, তাতে ডেভেলপারের সুবিধা, তাকে কষ্ট করে নেম দিতে হবে না। হ্যাঁ প্রথমটা তাহলে কান্ট্রি লিখে দেন, তারপর থেকে কান্ট্রি দেন। সিলেকশনে ক্লিক করার পর এগুলো সিলেক্ট করা যাবে। উপরে যদি দেখা থাকে যে কান্ট্রি, তারপর ক্লিক করার পর বাংলাদেশ, ইন্ডিয়া, ইউএসএ, চায়না, মানে এটার উপরে একটা লেখা দিতে চাচ্ছেন খালি দেন এখানে, তাহলে আপনি যদি ইচ্ছা করে H3 দিতে দিয়ে দেন, সমস্যা নেই। মনে করেন আপনার ইচ্ছা, আরে আপনি ইচ্ছা করে H3 দেন, দিয়ে দেন সিলেক্ট কান্ট্রি, আচ্ছা আমি এটা সিলেক্টের ভিতরে দিচ্ছি, সরি সিলেক্টের উপরে দিবেন। হ্যাঁ এই যে আসছে, এরকম করে দিয়ে তারপরে এরকম দিতে পারেন। আরো সাজানো গোছানো এখন দেখতে ভালো লাগতেছে না, সবকিছু আমরা দেখবো, ঠিক আছে। সিএসএস এ গেলে তখন হচ্ছে আপনার ওয়েব ডিজাইন আপনার সবকিছু করবো, তখন আর সমস্যা হবে। দেখেন আরেকটা জিনিস দেখাই, একটা অ্যাট্রিবিউট যেটা আমাদের অলওয়েজ লাগবে, এটা হচ্ছে প্লেস হোল্ডার। একটা জিনিস খেয়াল করেন তো, ফেসবুকে এই দেখেন ফার্স্ট নেম লেখা আছে, ফার্স্ট নেম ভিতরে লেখা, তার মানে বোঝা যাচ্ছে যে কি ধরনের ইনপুট চায়, তাই না, পাসওয়ার্ড। কিন্তু দেখেন আমি এটা কিন্তু নিচে আছে, এটা কিন্তু সিলেক্টও করা যায় না, কিন্তু আমি যখন লেখা শুরু করবো এটা চলে যাবে, তারপরে আবার যদি না থাকে আবার চলে আসবে অটোমেটিক, তাই না। এটা নাম হচ্ছে প্লেস হোল্ডার। দেখেন আমার একটা ইনপুট কিন্তু আছে, এই যে একটা ইনপুট আমি নিচ্ছি, আমার ইনপুটের ভিতরে আমি লেখা চাইলে দিতে পারবো। প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার নামে একটা অ্যাট্রিবিউট, তার ভিতরে আপনি যা লিখবেন তাই এখানে আসবে, ঠিক আছে। আমি যদি লিখি ফার্স্ট নেম লিখছি এইভাবে, এখন যদি আমি যাই এই দেখেন আসছে, এই যে ফার্স্ট নেম, এটাতে আমি যা লিখবো চলে যাবে, আর যদি কেটে দিই তাহলে আবার চলে যাবে। তো টেক্সট এরিয়াতেও তাই করতে পারেন। টেক্সট এরিয়াতে প্রথম টেক্সটের ভিতরে প্লেস হোল্ডার দেন, দিয়ে লেখেন যে টেল আস অ্যাবাউট ইউ, দিয়ে দেন, তারপরে দেখেন আসছে, এই যে লেখা শুরু করলে চলে যাবে। ওকে, এটা হচ্ছে প্লেস হোল্ডার। এবং এগুলো কালার চেঞ্জ করা, এটাও করা যায়। তো দেখেন আরেকটা জিনিস আছে এখানে, আমি তো বলছিলাম না যে সবকিছু সাইজ সিএসএস দিয়ে এগুলো দিয়ে করতে হয়, সাধারণত সিএসএস দিয়ে। তবে এই টেক্সট এরিয়ার সাইজটা দেখেন ফার্স্টে খুবই ছোট আসে, এটাকে চাইলে এখান থেকে ছোট বড় করা যায়। যেমন এই যে এখানে একটা অ্যাট্রিবিউট আছে, জাস্ট দেখা দিচ্ছি প্লেস হোল্ডারের পরে, এটা হচ্ছে কলস মানে কলাম মানে কি ডানে বামে না, কল স্প্যান না, কল স্প্যান তো টেবিলে, হচ্ছে কলস মানে কতগুলো কলামের জায়গা তোমার দরকার ডানে বা বামে। আমি যদি এখানে লিখে দিই 10, অনেক ছোট হয়ে গেছে আসলে। যদি আমি লিখে দিই 100, এই দেখছেন কত বড় হয়ে গেছে ডানে বামে। কলাম মানে কলামের দিকে তুমি 100 পর্যন্ত যাও, 100টা কলাম পর্যন্ত জায়গা নাও। টেবিলে যেরকম মনে আছে কল স্প্যান 2 লিখলে 2টা কলামের জায়গা নিত, এখানে কল স্প্যান 100 লিখছেন। কল স্প্যান না, এটা ঠিক কল স্প্যানের মতো কাজ করে না, এটা মূলত পিক্সেল। তো পিক্সেলটা আমরা পরে ক্লাসে আলোচনা করলাম। একটা হচ্ছে রো, মানে আমি নিচে জায়গা দরকার আমার, সেক্ষেত্রে আমি রোজ যদি নেই, রোজ এটা যদি আমি 30 দিই বা 20 দিই, 20 দিলাম, তাহলে দেখেন এই যে 20 দিলে এতগুলো রো একটু বড় হয়ে গেল। সো এখন থেকে সবসময় এরকম সাইজই থাকবে। আর ওই ভাইয়া আর একটা কথা বলছিল তখন, যে
নাম্বারের ক্ষেত্রে যে আমি একটা লিমিট করে দিব যে নাম্বারটা অলওয়েজ মিনিমাম 10 হতে হবে, ম্যাক্সিমাম 500 উপরে যাবে না, তো এটা করা যায়। তো আমি ইনপুটটাকে আমি ডুপ্লিকেট করলাম, এটা টেক্সট টাইপ দেব নাম্বার, সো নাম্বার দিলাম। আইডি কেন আইডি নিয়ে পরে ক্লাসে আলোচনা করব। এখানে নাম্বার নেওয়া যায়, আবার মাইনাসেও চলে যায়, সরি। তো নাম্বার মাইনাস নিলে সমস্যা, এখানে সিস্টেম ক্র্যাশ করতে পারে, সার্ভারে প্রবলেম হতে পারে, এগুলো মাইনাস নাম্বারের প্রবলেম আছে। তা আপনি চান যেটা মিনিমাম দিবেন, যে সেই জন্য মিনিমাম 10-10-এর নিচে সে যাইতেই পারবে না। সেক্ষেত্রে দুইটা অ্যাট্রিবিউট আছে নাম্বারের, এটা নাম্বারের ক্ষেত্রে মিনিমাম 10, ম্যাক্স, আচ্ছা মিন লেন্থ সম্ভবত না, মিন লেন্থ সম্ভবত 100, 200। এই অপশনে কি ওই টেক্সট ফোল্ডার ইউজ করা যাবে? না, এটা না। তার সিলেকশন এখানে কি টেক্সট ফোল্ডার ইউজ করা যাবে? কোথায়? সিলেকশন অ্যাট্রিবিউট এখানে না, সিলেকশনের প্লেস হোল্ডার কীভাবে ইউজ করবেন? সিলেক্ট করেন যে এখানে মনে করেন যে বাংলাদেশে দেখা না সিলেক্ট করা যাবে এখানে নাম। এই দেখেন 10-এর নিচে যাওয়া যায় না, দেখছেন? আবার 100 যদি নেন, ধরেন আমি 200 দিছি, 200-এর উপরে যাওয়া যায় না। সেটা কী হবে? যে মিনিমাম 10, ম্যাক্স 200, এটা একটা অ্যাট্রিবিউট। সে অ্যাট্রিবিউট অনেক অ্যাট্রিবিউট আছে, একটা অ্যাট্রিবিউট এক একটা কাজ করতে করতে এটা হয়ে যায়। ঠিক আছে, সো ইনপুট শেষ। আচ্ছা, সিএসএস যেটা একটু দেখাচ্ছিলাম আর একটু বাকি আছে। ইনলাইন সিএসএস এর ব্যাপারটা বুঝছেন? সিএসএস লেখার সিস্টেমটা প্রপার্টি কোলন ভ্যালু, তারপরে একটা দেখেন একটা জিনিস আমি আপনার দেখাই নাই, সেটা হচ্ছে আমার কালার রেড দেই। ওকে, এখন একটা ট্যাগে কখনো একটা স্টাইল থাকে না, অনেক কিছু থাকে, অনেকগুলো স্টাইল থাকে। তো সেই স্টাইলটাকে আলাদা করার জন্যেই কোলন, সেমিকোলন, এই যে সেমিকোলন দিলাম, এখন আমি আরেকটা লিখতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার দিব, মনে করেন কালার দিচ্ছি রেড, ব্যাকগ্রাউন্ড কালার দিব ব্ল্যাক, সরি ব্ল্যাক। দেখেন খেয়াল করেন, ফার্স্টে আমি কালার রেড দিচ্ছি, কলন রেড, দেন সেমিকলন, দেন আরেকটা দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। এখন দেখেন কি হয়, দেখছেন কি হয়েছে? ব্যাকগ্রাউন্ড কালার, তার পিছনের কালার কালো হয়েছে, আর তার যে কালার সেটা হচ্ছে লাল। তার মানে কালার বললেই বোঝাবে টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ড কালার বললে বোঝাবে তার পিছনে মানে ব্যাকগ্রাউন্ডের কালার। ঠিক আছে, সেটা হচ্ছে ইনলাইন সিএসএস আমরা দেখলাম। হ্যাঁ, ট্যাগের ভিতরে ডিজাইন। এখন আরেকটা আছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস এর সাথে হেডের ভিতরে করে, এটা একটা ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ, এটার ভিতরে ডিজাইন। এখন কথা হচ্ছে এখানে একটা নতুন কনসেপ্ট আছে, সেটা হচ্ছে সিলেক্টর। স্টাইলটা তো আমি ডিজাইন করব, কিন্তু আমি এটাকে আমাকে বলতে হবে আমি কোন ট্যাগকে ডিজাইন করতে চাই। আমি তো এখানে আমার কাছে অনেকগুলো পি ট্যাগ থাকতে পারে না? তাহলে এখন একটা পি আছে, একটা বি থাকবে, একটা হয়তো আর একটা থাকবে, ধর পি আছে, আমার হয়তো আরেকটা বি থাকতে পারে, ঠিক আছে, তাই না? বি থাকতে পারে। তো খেয়াল করেন এটা সিলেক্টর। এখন আমি পি কে সিলেক্ট করতে চাই, যে পি কে আমি ডিজাইন করব, তাহলে এখানে আমাকে বলে দিতে হবে যে আমি পি কে সিলেক্ট করতে চাই। সেটার জন্য যে ওয়ে, সেটা হচ্ছে এইভাবে। খেয়াল করেন, ফার্স্টে পি দিলাম, দেন কার্লি ব্রেসেস বলে এটাকে, বা সেকেন্ড ব্র্যাকেট। পি দিয়ে বুঝেছে পি কে আমি ডিজাইন করতে চাই, পি কে সিলেক্টর বলে এটাকে, সিলেক্টর, যে তুমি কাকে ডিজাইন করতে চাও তাকে আগে সিলেক্ট করো। তো এটা হচ্ছে সিলেক্টর।
পি কি সিলেক্ট করলাম, এই যে পি, এই পি, হ্যাঁ এই যে পি, এখানে পি লিখে এটা লেখার মানে স্টাইল ট্যাগের ভিতরে, অবশ্যই স্টাইল ট্যাগের ভিতরে, এটা ইন্টারনাল সিএসএস দেখাচ্ছে। হ্যাঁ বডিতেও ইউজ করতে, বডিতে ইউজ করলে কাজ করে, বাট বডিতে এটা ইউজ করা যাবে না। আই মিন হ্যাঁ এটা সবসময় হেডে ইউজ করবে। হ্যাঁ হেডের ভিতরে স্টাইল ট্যাগ ইউজ করতে হবে, তার মানে বুঝাচ্ছি যে আমি এই ভিতরে স্টাইল করতে চাই, সিএসএস করতে চাই, এটা আপনাকে বুঝাইতে হবে। দেন আমি যদি কাকে স্টাইল করতে চাই তাকে আমাকে বলে দিতে হবে, এটাকে বলে সিলেক্টর। সো আমি পি কে ডিজাইন করতে চাই, তাই পি ট্যাগের যে নাম আছে না, পি নাম, এখানে যে বি কে করতে চাইতাম, তাহলে আমি এখানে একটা বি, পি লিখে এই ডাবল আই মিন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, ওকে, বা এটা প্রোগ্রামিং এর ভাষায় কার্লি ব্রেসেস বলে। এটার ভিতরে আপনি ওই যে সেম কালার ব্লু, হ্যাঁ প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই ব্র্যাকেট প্রচুর কাজ করে, খেয়াল করেন ভালো করে। পি কে আমি ডিজাইন করতে চাই, তাই আমি পি লিখছি ফার্স্টে, দেন আমাকে এটা দিতে হবে, ব্র্যাকেটটা দিতে হবে, দেন তার ভিতরে আমি দিলাম কালার ব্লু। এখন আমার পি এর কালার কি হবে, ব্লু হবে। বিটা কিন্তু হয় নাই, বি হয়েছে, বি হয় না, কারণ বিকে আমি বলছি যে বি কে করো, বলি নাই, এই জন্য বি হয় না। এখন আপনার আরো আবার আগের মতো করেন, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেন, দেখেন এখানে অলরেডি চলে আসছে আপনার কি কি দরকার, অটোমেটিকলি দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, আবার আগের মতো ব্ল্যাক দিলাম। এখন দেখেন যদি আমাদের সিএসএস বাড়তেই থাকে, অনেক থাকে, তাহলে কিন্তু ডান দিকে যাবে, এইভাবে নিচে চলে আসবে, আবার যাবে, তাই না? ভিজিবিজি হয়ে যায় না, দেখেন তো অলরেডি বোঝাই যাচ্ছে না যে আমি কি কি করছি, বোঝা যায়? এই কালার, তারপর ব্লু, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার কেমন ভিজিবিজি হয়ে আসছে না? যদি 10-15টা সিএসএস থাকে একটা ট্যাগে, তাহলে তো বোঝাই যাবে না একটা। এই জন্যে সৌন্দর্যের জন্যে এই ফার্স্ট ব্র্যাকেটটাকে উপরে রেখে এইভাবে রাখে, এই শুধু তাই না, প্রপার্টিগুলো আলাদা। এখন দেখেন তো বোঝা যায়, এখন সুন্দর বোঝা যাচ্ছে না পিতে কি কি করছে, আমি কালার দিচ্ছি, এটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, এটা হচ্ছে সাজানোর জন্য। ওকে পি, এখন আমি যে বি কে যদি সিলেক্ট করতে চাই, সেম কাহিনী, বি লেখেন, দেন এটার একটা কালার দিয়ে দিলেন রেড, হয়ে গেল। এখন কথা হচ্ছে আপনার মাথায় একটা প্রশ্ন আসা উচিত এখন, যে আমার ওয়েবসাইটে তো পি তো অনেকগুলো থাকতে পারে, পারে না? কারণ আমি তো বলছি যে পি মানে সাধারণ টেক্সট লিখলেই আপনাকে পিতে লিখতে হবে, তাই না? আপনি চান যে প্রথম পিটা হোক, দ্বিতীয় পি না হোক। সো এগুলোর জন্য অনেক ধরনের সিলেক্টর আছে, অনেক সিলেক্টর আছে, 10-12টা সিলেক্টর আছে, 10-12 রকম টাইপের। আমরা বেশি করে যাবো না আজকে, আমরা আজকে যে সিলেক্টর দেখলাম হচ্ছে ট্যাগ সিলেক্টর, সরাসরি ট্যাগের নাম দিয়ে সিলেক্টর। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভিতরে আপনি আপনার ইচ্ছা মতো একটা নাম নেবেন, সেই নাম দিয়ে সিলেক্ট করবেন, এটাও আরেকটা ওয়ে আছে, আরও বিভিন্ন ওয়ে আছে, আমরা এটা পরে দেখবো, ঠিক আছে? তো দেখেন লাস্ট যেটা, সেটা হচ্ছে আমি আরেকটা পি নিলাম, তার ভিতরে আবার বি নিলাম, তার ভিতরে দিলাম বোল্ড। এখন দেখেন বি কে আমি কালার রেড দিছি না, এটা সব বিতেই করবে, আমার ওয়েব পেজে যত বি আছে সব বির উপরে ইফেক্ট করবে। দেখেন হ্যাঁ নির্দিষ্ট করে দেওয়া যায়, এটা আমরা আজকে বেশি একটু দেখবো। দেখছেন আমি কি এই পি কে ধরছি, এই বি কে বলছি যে কি কালার দাও, বলি নাই, এই বি কে কিন্তু বলি নাই, বলছি। কিন্তু এ বি লেখা মানে সে বুঝে নিবে যে যত বি আছে, এই বি কেও ধরছে, এই বি কেও ধরছে, দুই বি লাল কালার। এখন আমি যদি চাই যে না পরের বিটা হবে, এই বি হবে না, শুধু এই বিটা হবে, তাহলে কিভাবে করবো? সেটার জন্য আমরা যেটা করতে পারি, খেয়াল করে দেখেন তো, পির ভিতরে বি আছে না, আমি যদি এখন তাকে বলি যে পির ভিতরে যে বি আছে তাকে কালার করো, এটা যদি বলতে পারি, তাহলে শুধু পির ভিতরের বিটা কালার হবে না, বাইরেরটা কিন্তু আর হবে না। সেটা বলার জন্য একটা ওয়ে হচ্ছে পি স্পেস বি, এটা তাহলে বোঝায় পি এর ভিতরে যে বি,
তার মানে আমি বলছি যে পি এর ভিতরে যে বি আছে শুধুমাত্র তাকে রেড কালার দাও, আর বাইরের বি তখন সে বাইরের বি দেখবেই না, শুধু খুঁজবে যে কোন বি পি এর ভিতরে আছে সেটা খুঁজবে যাকে যাকে পি এর ভিতরে যে বি গুলো পাবে তাকে শুধু রেড কালার দিবে। এখন দেখেন তো পি এর ভিতরে বি রেড কালার হয়েছে না, পরেরটা কি হয়েছে? সেকেন্ডটা হয়নি। সো এই হলো ইন্টারনাল সিএস, এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। এই স্টার ট্যাগটাকে আপনি বডির ভিতরে দিলেও কাজ করবে, কিন্তু বডির ভিতরে কেউ দেয় না, আমিও বলবো না দিতে। যদি কখনো আপনার খুবই সামান্য স্টাইল দরকার পড়ে ইন্টারনাল সিএসএস করবেন। আর যদি মনে হয় যে একদম একটা বা দুইটা স্টাইল আছে, খুবই কম স্টাইল আছে, তাহলে আপনি চাইলে সরাসরি ইনলাইন ইউজ করতে পারেন ভিতরে স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে, ঠিক আছে? বিতে কি বললাম? বিতে বোল্ড, পরেরটা কেন বলবো না? হয়েছে তো বোল্ড হয়েছে আসলে। আচ্ছা আচ্ছা, তো অনেক বেজে গেছে আসলে, সময় শেষ। তো এক্সটার্নাল সিএসএস কি দেখবেন আজকে? 1 মিনিট যদি দেখতে চান দেখেন, না হলে পরে ক্লাস। লাস্ট দুই রকম সিএসএস দেখা শেষ, লাস্ট একটা দেখবেন, ঠিক আছে? আচ্ছা, বলছিলাম না লাস্ট সিএসএস হবে হচ্ছে আমার ফাইলের ভিতরে আরেকটা সিএসএস ফাইল থাকবে, ইন্ডেক্স এইচটিএমএল ফাইল আছে না, আমি আরেকটা ফাইল ক্রিয়েট করব। এখানে ক্লিক করা আর ওখানে কি নতুন ফাইল ক্রিয়েট করা কিন্তু সেম। এটা যে ফাইল ক্রিয়েট, এই যে নিউ ফাইল, আর এটা তো ফোল্ডার, নিউ ফোল্ডার, নতুন ফাইল ক্রিয়েট করি। এটার নাম দিবেন স্টাইল ডট সিএসএস। ওকে, ডট সিএসএস মানে এটা স্টাইল ফাইল, স্টাইল হয়ে গেছে। স্টাইল সিএসএস এর ভিতরে কোনো ট্যাগ লাগবে না, কোনো অ্যাট্রিবিউট কিচ্ছু লাগবে না, সরাসরি ডিজাইন মানে পি ডিরেক্ট হয়ে যাবে, এরকম লিখলেই হবে। এইভাবে আরো অনেক লাইন থাকবে, এভাবে আমার হাজার হাজার সিএসএস থাকবে আমার ওয়েবসাইটে, এইভাবেই ডিজাইন হবে। পরেগুলো আমি কপি পেস্ট করছি। তো এইভাবে মূলত একটা ওয়েবসাইট ডিজাইন করি। স্টাইল শিট অলওয়েজ আলাদা থাকে, কারণ খেয়াল করে দেখেন এই স্টাইলের ভিতরে যদি আমি স্টাইল করি হিজিবিজি হয়ে যায় না, কেমন যেন একটা লাগে, বোঝা যায় না যে কি করছে না করছে। এমনকি হেডের মধ্যেও কেউ স্টাইল করে না, হেডে ইন্টারনালও কেউ করে না, ইনলাইনে কেউ করে না। কিন্তু ইনলাইন আমাদের দরকার পড়ে। বুটস্ট্র্যাপের নাম শুনছেন? বুটস্ট্র্যাপ যখন করবো তখন আমাদের ইনলাইন সিএসএস আবার লাগবে, ঠিক আছে? সেটা হচ্ছে এক্সটার্নাল। কিন্তু দেখেন এই সিএসএস কাজ করবে না। দেখেন আমি এই ডিজাইনটাই এখান থেকে নিয়ে আসলাম, আমি স্টাইল ট্যাগ সরাই দিই, এসে আমি এখানে রাখবো, আনছি না, আর কাজ করবো। মনে আছে ইমেজ নেওয়ার পরে ইমেজ বলে দিতে হতো না এইচটিএমএল ফাইলকে যে আমার ইমেজ আছে, ইমেজটা নিয়ে আসো। এখানে এইচটিএমএলকে বলে দিতে হবে যে আমার একটা সিএসএস ফাইল আছে, এটা লোড করো। কিন্তু সিএসএস ফাইল লোড করার সিস্টেম আলাদা, এটা এ দিয়ে লিঙ্ক দিয়ে করলে হবে না। এটার জন্য হ্যাঁ, এটা লিঙ্ক করতে হবে। না, লিঙ্ক সাধারণত হেডেই করে। লিঙ্ক বা যে কোনো ধরনের এক্সট্রা ওয়েবসাইটের সাথে যা কিছু কানেক্টেড এগুলো সব কিছু হেডে করে। ডিজাইনটা সব বডিতে, আর বাকি যা আছে সব হেডে। এই দেখেন নতুন একটা ট্যাগ লিঙ্ক, সবই চলে আসে, এটার কোনো শেষ নেই। লিঙ্ক ট্যাগ দেখেন, লিঙ্ক ট্যাগের কোনো শেষ নেই, এটা সিঙ্গেল ট্যাগ। এখন এই লিঙ্কের অনেকগুলো কাজ আছে, হ্যাঁ, লিঙ্ক দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু আমি আজকে একটা যেটা দেখাবো, এই যেমন এই যে এটা খেয়াল করেন, মেটা ট্যাগ দেখছেন, মেটা ট্যাগ এটাও কিন্তু মেটা ট্যাগ, তাই না? কিন্তু দুইটার যদি অ্যাট্রিবিউট আলাদা জন্য তাদের আচার আচরণ আলাদা, তাই না? বিহেভ। সো লিঙ্ক ক্ষেত্রেও সেম, লিঙ্কের ভিতরে দুইটা অ্যাট্রিবিউট নেয় না, আরও বেশি নিতে পারে, সেটা আপনার ইউজ কেস বুঝে। দেখেন লিঙ্কের ভিতরে আমরা সিএসএসটাকে যদি অ্যাড করতে চাই, ফার্স্টে লিঙ্কের চিন্তা করেন, এ দিয়ে কীভাবে করতাম আমরা, কি অ্যাট্রিবিউট লাগতো? এ দিয়ে যদি কোনো কিছু লিঙ্ক করতে চাইতাম কোন অ্যাট্রিবিউট লাগতো? এইচরেফ, মনে আছে? হাইপারলিঙ্ক রেফারেন্স,
এইচটিএফ না নিয়ে সিএসএসটাকে লিঙ্ক করে দিব। সিএসএস কই আছে? ইন্ডেক্স ফাইলের সাথে আছে না? সাথে থাকলে কি করতে হবে? শুধু নাম দেন, স্টাইল ডট সিএসএস, ওকে দিয়ে দেন। কিন্তু তাও হবে না, কারণ এই লিঙ্কের ভিতরে কাউকে লিঙ্ক করে দিলে কাজ করবে না। এই লিঙ্কে বুঝাতে হবে আমি কি টাইপের ফাইল লিঙ্ক করতে চাইতেছি। এটা বোঝানোর জন্য একটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে REL, মানে রিলেশন। আমি কি টাইপের ফাইলের সঙ্গে আমি এই লিঙ্কের রিলেশন করাতে চাইতেছি, এটা হবে স্টাইল শিট, মানে সিএসএস ফুল মিনিং কি? ক্যাসকেডিং স্টাইল শিট। সো স্টাইল শিট রিলেশন, স্টাইল শিট। সো রিলেশন আরো অনেক টাইপের রিলেশন আছে, বুঝছেন? শুধু স্টাইল শিট না, বিভিন্ন টাইপের রিলেশন আছে, ওকে। সো স্টাইল শিট যেই দিব অমনি কাজ করবে, দেখেন করছে, কাজ করছে। আমি কিন্তু HTML কোনো সিএসএস নাই, আছে সিএসএস স্টাইল ডট সিএসএস এর ভিতরে, ওকে। সো ঠিক আছে, এই পর্যন্তই। আর যদি ওই যে ফোল্ডারের ভিতরে যদি থাকতো কি করতাম? ফোল্ডারের নাম দিতাম, রাইট? ফোল্ডারের নাম দিয়ে স্টাইল ডট সিএসএস দিতাম, তাহলে সিএসএস পাইতাম। আর সিএসএস সাধারণত ফোল্ডারের ভিতরে রাখতে হয়, মানে সিএসএস নামে একটা ফোল্ডার নিতে হয়, তার ভিতরে স্টাইল ডট সিএসএসটা দিয়ে দিবেন, দিয়ে দিলেন। এখন স্টাইলের ভিতরে সিএসএসটি স্টাইল, তাহলে এইভাবে দিতে হবে CSS/style ডট সিএসএস, ওকে, ডান। সো ঠিক আছে, এই পর্যন্তই আজকে। নেক্সট ক্লাস থেকে আমরা আরো সিএসএস এর আরো গভীরে যাবো আর অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ।